যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, কিনিউয়ের মিনি মাউন্টেনকে নষ্ট করে ফেলা হয়েছিল, যার কারণে কিনু বদলা নেওয়ার জন্য হেলং সেক্টকে সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করে দেয়। তার সাথে সাথে সে নিজের হাই গ্রেড সেলেস্টিয়াল ট্রলার ইউজ করে মাস্টার জিহানিকে প্রাণে মেরে ফেলে এবং মিস জিউ আর মাস্টার জুককেও অনেকে বেশি ইনজোর করে দেয়। কিন্তু ওদেরকে বাঁচানোর জন্য হেলং সেক্টের লিডার ব্ল্যাক ড্র্যাগন চলে আসে, যে কিনুয়ের ওপরে নিজের স্পিকটাল ডোমেনের ইউজ করে ওকে এক জায়গাতেই ফ্রিজ করে দেয়। যার পরে ব্ল্যাক ড্র্যাগন নিজের ক্লোনের ইউজ করে কিনুয়ের ওপরে হামলা করে। এখন এর আগে ওরা কিনিউকে প্রাণে মারতে পারত, তখনই একটা গ্রিন এনার্জি এসে ওই জায়গায় থাকা সব কিছু ফ্রিজ করে দেয়। এখন এই এনার্জি আর কারণ নয়, বরং ক্যাপ্টেন হোয়াংজিনের ছিল, যে সামনের দিকে এসে শুধু নিজের এক হাতের পাওয়ারের ইউজ করে ব্ল্যাক ড্র্যাগনের স্পিকটাল ডোমেনকে ডিস্ট্রয় করে দেয়। তার সাথে সাথে ওর সমস্ত ক্লোনও খতম হয়ে যায়। এখন এরকম খতরনাক পাওয়ারকে অনুভব করে ব্ল্যাক ড্র্যাগন অবাক হয়ে বলে, এই মেয়ে কে? এখন ক্যাপ্টেন হোয়াংজিন তো ব্ল্যাক ড্র্যাগনের বিষয়ে সব কিছু জানতো, আর সে কিনিউকে বলে এ এক আপার সেলেস্টিয়াল গড তাংজুই। এরপরে সে ব্ল্যাক ড্র্যাগনকে বলে, তুমি তো লুকিয়ে থাকতে পছন্দ করো, তাহলে আজকে হঠাৎ বাইরে কেন আসলে? এখন ব্ল্যাক ড্র্যাগন ক্যাপ্টেন হোয়াংজিনের মুখ থেকে এসব কথা শুনে সারপ্রাইজ হয়ে যায়, আর সে ওকে রেসপেক্ট দিতে লাগে, কারণ ব্ল্যাক ড্র্যাগন বুঝতে পেরে গিয়েছিল এই মেয়ে নিশ্চয়ই কোনো পাওয়ারফুল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। অন্যদিকে ক্যাপ্টেন হোয়াংজিন কিনিউয়ের দিকে দেখে বলে, আমাদের আবারও সাক্ষাৎ হয়ে গেল। আমার আশা ছিল না যে এত তাড়াতাড়ি আমাদের আবারও সাক্ষাৎ হয়ে যাবে। এখন কিনিউ ওনাকে ধন্যবাদ জানিয়ে বলে, আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখনও যদি মিস হোয়াংজিন এই জায়গায় না আসতো, তবুও কিনিউ নিজের লিয়ান আর্টিফ্যাক্টে গিয়ে আরামসে বেঁচে যেত। কিন্তু কিনিউ চায় না ওর লিয়ান আর্টিফ্যাক্টের বিষয়ে এই জায়গায় কেউ জানতে পারুক। তখনই ব্ল্যাক ড্র্যাগন মিস হোয়াংজিনের কাছে এসে বলে, ইওর মেজেস্টি, আপনি কি আমাকে বলতে পারেন আপনি আমার রিয়েল নেম কি করে জানলেন? যেটা শুনে মিস হোয়াংজিন ধীরে ধীরে ব্ল্যাক ড্র্যাগনের কাছে এসে বলে, তুমি মুশা রিয়েলম থেকে বিলং করো, তাই না? তোমার ট্রু ফর্ম 9 হেডেড ব্ল্যাক ড্র্যাগন বিস্ট। আমাকে এসব কিছু লু ইউজি বলেছে। এখন এ সমস্ত কথা শুনে ব্ল্যাক ড্র্যাগন নিজের মনে মনে বলে, লু ইউজি, তুমি আমাকে ধোকা দিয়েছ। অন্যদিকে মিস হোয়াংজিন বলে, লু ইউজি তো আমাকে এটা পর্যন্ত বলে দিয়েছে যে তুমি এতদিন পর্যন্ত কেন ড্র্যাগন পুলকে প্রোটেক্ট করছো। যেটা শুনে তো ব্ল্যাক ড্র্যাগন আরও বেশি ঘাবড়ে যায়, আর সে মিস হোয়াংজিনকে বলে, যদি আপনার ওই জিনিসটা চাই তাহলে আপনি ওটা নিতে পারেন। এটাতে মিস হোয়াংজিন উত্তর দেয়, আমার ওটার কোনো প্রয়োজন নেই। লু ইউজি এবং তোমার জন্য ওই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এর জন্য আমি তোমাদের কাছ থেকে ওটা কেড়ে নিব না। যেটা শুনে ব্ল্যাক ড্র্যাগন মিস হোয়াংজিনকে ধন্যবাদ জানায়। এখন ড্র্যাগন পুলে এমন কী জিনিস রয়েছে সেটার বিষয়ে আমাদেরকে কিচ্ছু বলা হয় না। অন্যদিকে কিনুও বুঝতে পেরে যায় নিশ্চয়ই এই ড্র্যাগন পুলের ভিতরে কোনো ট্রেজার রয়েছে। তখনই মিস হোয়াংজিন কিনুয়ের কাছে এসে বলে, কিনু, আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি একটা লো গ্রেডের সেলেস্টিয়াল গড হয়ে যাবে, কিন্তু এটা খুবই ভালো ব্যাপার। এখন যেহেতু তুমি একটা সেলেস্টিয়াল গড হয়ে গেছো, তাহলে কেননা তুমি আমার সাথে আমার জুয়াংজিন মাউন্টেনে চলো, যেই জায়গায় ট্রেনিং করে তোমার অনেক বেশি লাভ হবে। এখন কিনিউ এই বিষয়টা খুব ভালো করে জানে যে যদি ও জুয়ানজিন মাউন্টেনে যায় তাহলে ওর কাল্টিভেশন স্পিড অনেক বেশি ফাস্ট হয়ে যাবে, যেটা একটা ভালো সুযোগ ছিল। কিন্তু এরপরও কিনু কিছু একটা ভাবছিল। যেসব কিছু দেখে মিস হোয়াংজিন কিনিউকে বলে, তুমি এত কি ভাবছো? একটা সেলেস্টিয়াল গড হওয়ার কারণে এই ভিচি সিটিতে তোমার জন্য এখন আর তেমন কোনো সুযোগ সুবিধা নেই। তোমার আমার সাথে জুয়ানজিন মাউন্টেনে যাওয়া উচিত। আর এমনিতেও চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যেহেতু তুমি একটা সেলেস্টিয়াল গড হয়ে গেছো, তাই তুমি ওই জায়গায় নিঃসন্দেহে সার্ভাইভ করতে পারবে। এখন কিনিও এই বিষয়ে ভাবছিল। ও জুয়ানজিন মাউন্টেনে যেতে তো চায়, কিন্তু ও এখনও সেলেস্টিয়াল গডে পৌঁছায়নি। ও শুধু এক হাই লেভেলের গড, আর ওর কাছে সেলেস্টিয়াল গডের পাওয়ার এর জন্যই আছে কারণ ওর মিটিওর স্টোন ওকে এই পাওয়ার দিচ্ছে। এখন এই অবস্থায় কিনু যদি জুয়ানজিন মাউন্টেনে যায় তাহলে সবার ওর ওপরে সন্দেহ হতে পারে, আর ওখানকার লোকেরাও কিনুয়ের থেকে অনেক বেশি পাওয়ারফুল। ওর ওই জায়গায় সার্ভাইভ করতে প্রবলেম হতে পারে। এর জন্য কিনু ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দিবেন, এখনকার মতো আমি এই জায়গাতেই থেকে কাল্টিভেশন করতে চাই। যেটাতে হোয়াংজিন বলে, চলো কোনো ব্যাপার না, যেমনটা তুমি চাও। আর যখনই তোমার মনে হবে তুমি রেডি হয়ে গেছো, তখন তুমি জুয়ানজিন মাউন্টেনে এসে আমার নাম বলো, আমি তোমার সাথে দেখা করতে চলে আসবো। এখন এসব কিছু হওয়ার পরে মিস হোয়াংজিন সেখান থেকে চলে যাচ্ছিল কি তখনই কিনিউয়ের মনে পড়ে মিস হোয়াংজিন হোয়াং ফ্যামিলি থেকে বিলং করে। তাহলে ও নিশ্চয়ই বাকি 8 মেজর ফ্যামিলির বিষয়েও জেনে থাকবে,
যাদের সম্পর্কে কিনুয়ের ইনফরমেশন চাই। এর জন্য সে মিস হোয়াংজিনকে থামিয়ে বলে, এই গড রিয়েলমে টোটাল 8 মেজর ফ্যামিলি রয়েছে, তো আপনি কি ওদের বিষয়ে আমাকে একটু ইনফরমেশন দিতে পারেন? তার সাথে সাথে আমি জিয়াং ফ্যামিলির বিষয় জানতে চাই। এখন এটা শুনে মিস হোয়াংজিন একটা সাউন্ড ব্যারিয়ার ক্রিয়েট করে কিনিউকে বলে, তুমি 8 মেজর ফ্যামিলির বিষয়ে কেন জানতে চাও? এটা শুনে কিনিউ বলে, আমার জন্য এই ইনফরমেশনটা অনেক বেশি মূল্যবান। আপনি একদমই চিন্তা করবেন না, আমি এই বিষয়ে কখনোই কাউকে কিচ্ছু বলবো না। যেটা শুনে মিস হোয়াংজিন বলে, ঠিক আছে, তুমি যখন এত জেদ করছো তাহলে আমি তোমাকে সব কিছু বলছি। গড রিয়েলমে টোটাল 8 মেজর ফ্যামিলি রয়েছে যারা এই জায়গাতেই জন্মগ্রহণ করেছে। এরপরে সে কিনিউকে জিয়াং ফ্যামিলির বিষয়ে বলতে শুরু করে যে ওই ফ্যামিলি ফ্লোটিং সিটির নর্থ পোলে থাকে। এটা শুনে কিনিউ বলে, আপনি কি জিয়াং ফ্যামিলির একটা মেয়ে জিয়ানলির বিষয়ে কিছু জানেন? এটা শুনে মিস হোয়াংজিন বলে, প্লিজ এখন তুমি আবার এটা বলো না যে তুমিও মিস জিয়ানলিকে ভালোবাসো আর ওকে বিয়ে করতে চাও। যেটা শুনে কিনিউ অবাক হয়ে বলে, আপনি এমনটা কেন বলছেন? আমাকে ছাড়াও কি কেউ মিস জিয়ানলিকে বিয়ে করতে চায়? যেটাতে মিস হোয়াংজিন বলে, হ্যাঁ, কিন্তু এর পিছনে এক অনেক বড় সিক্রেট আছে, যে এই বিষয়ে আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না। হতে পারে জিয়ানলি খুবই হাই স্ট্যাটাসের সাথে জন্মগ্রহণ করেছে, যার কারণে ন্যাচারালি ওকে কেয়ারফ্রি হওয়া উচিত ছিল। কিন্তু সব থেকে প্রবলেমের ব্যাপার এটাই হলো যে ও জিয়ানা ফ্যামিলির মেম্বার। এর জন্য প্রায় প্রত্যেক দিন বড় বড় কাল্টিভেটাররা ওকে বিয়ে করতে একে অপরের সাথে ফাইট করে। ওরা মিস জিয়ানলির জন্য এই কারণে ফাইট করে না যে ওরা মিস জিয়ানলিকে ভালোবাসে, ওরা একে অপরের সাথে এর জন্য ফাইট করে যাতে ওরা জিয়ানলিকে বিয়ে করে জিয়াঙ্গা ফ্যামিলির লেগেসি হাসিল করতে পারে। কিন্তু এটা ভালো হয়েছে যে ওর সাথে ওর আঙ্কেল মাস্টার লিয়ান আছে। যদি আঙ্কেল লিয়ান না থাকতো তাহলে ওর সাথে কেউ না কেউ এতদিনে জোর করে বিয়ে করেই নিত। যেসব কিছু শুনে কিনিউয়ের রাগ হওয়ার সাথে সাথে মিস জিয়ানলির জন্য খারাপও লাগছিল। আর সে মনে মনে বলে, ব্যাস, তুমি শুধু আর কিছু সময় অপেক্ষা করো, আমি পাওয়ারফুল হয়ে তোমাকে নিতে অবশ্যই আসবো। এখন এই সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য কিনিউ মিস হোয়াংজিনকে ধন্যবাদ জানায়। এরপরে মিস হোয়াংজিন সাউন্ড ব্যারিয়ার সরিয়ে নেয়। তখনই ব্ল্যাক ড্রাগন সামনের দিকে এসে বলে, যদি আপনাদের দুজনের কথাবার্তা হয়ে গিয়ে থাকে তাহলে আমিও কিনিউয়ের সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। যেটা শুনে তো কিনিউ অবাক হয়ে যায়। আর সে মিস হোয়াংজিনকে বলে, আপনি শুধু 2 মিনিট আমার জন্য অপেক্ষা করুন। যেটা বলে সে ব্ল্যাক ড্রাগনের কাছে চলে আসে, আর ব্ল্যাক ড্রাগনও একটা সাউন্ড ব্যারিয়ার ক্রিয়েট করে নেয়। আর সে কিনিউকে বলে, আমি তোমার সাথে সমস্ত প্রবলেম মিটিয়ে ফেলতে চাই। যেটা শুনে কিনিউ বলে, প্রথমেও তুমি এই কথা একবার আমাকে বলেছিলে আর তারপরেই তুমি আমার ওপরে হামলাও করে দিয়েছিলে। এটাতে ব্ল্যাক ড্রাগন বলে, দেখো, এমনটা করতে আমি বাধ্য ছিলাম। তুমি অলরেডি আমার 3 জেনারেলকে প্রাণে মেরে ফেলেছো। তার সাথে সাথে তুমি আমার হেলং সেক্টের এক লো গ্রেডের সেলেস্টিয়াল ওয়েপেনকেও ব্রেক করে ফেলেছো। এর জন্য যদি আমি তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিতাম তাহলে আমার সেক্টের লোকেরা আমার কোনো কথা শুনতো না। এ সমস্ত কথা শুনে কিনিউ হেসে বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি তুমি একটা লিডার, এর জন্যই তুমি এসব কিছু করেছো। যেটাতে ব্ল্যাক ড্রাগন বলে, আমাকে বোঝার জন্য ধন্যবাদ। যার পরে সে কিনিউকে ব্ল্যাকমেল করা শুরু করে দেয়। আর সে বলে, আমি কোনো জিনিসকে সিক্রেট রাখতে খুব ভালো করে জানি। এর জন্য যতক্ষণ আমি জীবিত আছি আমি চেষ্টা করব তোমার ডিস্টেন্স ডিভাইন রুলার টেকনিকের বিষয়ে কাউকে না বলি। কিন্তু যদি কোনো লোভী সেলেস্টিয়াল গড এই বিষয়ে জানতে পারে তাহলে ও তোমাকে মারতে অবশ্যই আসবে। যদি তুমি আমাকে ওই টেকনিক শিখিয়ে দাও তার বদলে আমি তোমাকে প্রোটেক্ট করব। কিনিউ বুঝতে পেরে গিয়েছিল ব্ল্যাক ড্রাগন কি করতে চাচ্ছে। এর জন্য সেও ওকে ধমকি দিয়ে বলে, চিন্তা করো না, যদি কোনো লোভী সেলেস্টিয়াল গড আমার কাছ থেকে আমার টেকনিক কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে ওর প্রাণ চলে যাবে, এখন সেটা তুমি হও না কেন। এরপরে ব্ল্যাক ড্রাগন কিছু বলতে পারতো, তখনই সেই জায়গায় 3 বুল ডেমন গড চলে আসে, যাদের মধ্য থেকে একজন হেসে বলে, ব্ল্যাক ড্রাগন, আমরা এটা কি শুনলাম যে একটা ফরমেশন মাস্টার তোমার হেলং সেক্টকে পুড়িয়ে একদম ছাই করে দিয়েছে। তো তুমি কি আমাদের সাক্ষাৎ ওই ফরমেশন মাস্টারের সাথে করাবে না? এতে আমরাও ওনাকে একটু ধন্যবাদ জানাতে পারবো যে উনি এই ভিচি সিটি থেকে কিছু নোংরা আবর্জনা দূর করেছেন। এ সমস্ত কথা শুনে তো ব্ল্যাক ড্রাগনের অনেক বেশি রাগ হচ্ছিল। আর সে নিজের স্পিয়ার বাইরে বের করে বলে, তোমরা 3 জন 3-4 মাউন্টেন থেকে এখানে কেন এসেছো? মনে হচ্ছে অনেক দিন হয়ে গেল তোমরা কারোর হাতে মার খাওনি। যেটা শুনে ওই 3 ব্রাদারও জাম্প করে ব্ল্যাক ড্রাগনের কাছে এসে বলে, বোকার মতো কথা বলা বন্ধ করে দাও। তোমার কি সত্যিই মনে হয় তুমি আমাদের 3 ব্রাদারকে একা হারাতে পারবে? যেটা বলে ওরা 3 জনও নিজেদের ওয়েপেন বাইরে বের করে নেয়। অন্যদিকে ব্ল্যাক ড্রাগনও ওদের 3 জনের সাথে ফাইট করার জন্য রেডি ছিল। তখনই কিনিউ ওই 3 বুল ডেমন এম্পারারকে মনোযোগ সহকারে দেখতে লাগে
এমনটা মনে হচ্ছিল ও এদের বিষয়ে আগেও কোথাও একটা শুনেছে। তখনই মিস হোয়াং জিন কিনিউয়ের কাছে এসে বলে, এখান থেকে দূরে সরে যাও, এরা তোমার লেভেলের থেকে অনেক ওপরে, এদের ফাইটের দরুন তুমি আবার ইনজোর্ড না হয়ে যাও। এখনও মিস হোয়াং জিনকে কথা বলতে ওই 3 ব্রাদারও দেখে ফেলে, আর ওদের মধ্য থেকে এক বোকা মিস হোয়াং জিনের সুন্দরতা দেখে বলে, এই মেয়ে, তুমি অনেক বেশি সুন্দর, আমার তোমাকে খুবই পছন্দ হয়েছে, এর জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। এখন এসব কিছু দেখে তো ব্ল্যাক ড্রাগন খুবই খুশি হচ্ছিল, আর সে নিজের মনে মনে বলে, এই বোকা সত্যিই জানে না এ কার সাথে পাঙ্গা নিচ্ছে। এখন এই বিষয়ে জানতে ওই ব্রাদারেরও বেশি একটা সময় লাগে না, কারণ ও যখনই মিস হোয়াংজিনের কাছে যায়, মিস হোয়াংজিন নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে ওকে মাটির মধ্যে পটকে দেয়। মিস হোয়াংজিনের পাওয়ার এত বেশি খতরনাক ছিল যে ওই 3 ব্রাদার অনেক বেশি ঘাবড়ে যায়। অন্যদিকে মিস হোয়াংজিন রেগে বলে, নিজেকে 10টি থাপ্পড় মারো আর হাঁটু গেড়ে বসে ক্ষমা চাও। এই কথা শুনে ওই 3 ব্রাদারের মধ্য থেকে সবথেকে বড়জন বলে, আমি নিজের ছোট ভাইয়ের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। ও 1 নম্বরের বোকা যে বুঝতে পারেনি ও কার সাথে কথা বলছে। প্লিজ আপনি এমনটা করবেন না, 10টি থাপ্পড় এটা অনেক বেশি হয়ে যাবে। যেটা শুনে মিস হোয়াংজিনে বলে, 100 থাপ্পড় মারো, যদি 100 থাপ্পড় এ নিজেকে না মারে তাহলে আমি তোমাদের সবাইকে খতম করে ফেলবো। যেটা শুনে তো ওই 3 ব্রাদার একদম শক হয়ে যায়। মিডিল ভাই বড় ভাইকে বলে, আমরা নিজেদের ছোট ভাইয়ের এভাবে অপমান হতে দিতে পারি না, না আমরা ওকে মরতে দিতে পারি। এর জন্য মনে হচ্ছে আমাদের কাছে ফাইট করা ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। এখন হতে পারে এই মেয়ে সেলেস্টিয়াল গডের পিক লেভেলে রয়েছে, কিন্তু তবুও আমরা এর সামনে নিজের ভাইয়ের এভাবে অপমান হতে দিতে পারবো না। এখনও ছোট ভাই এই বিষয়টা খুব ভালো করে জানতো যে যদি আমি এখনই ক্ষমা না চাই তাহলে এর ফল আমার বাকি 2 ভাইকেও ভোগ করতে হবে। এর জন্য সে নিজের ব্রাদারদেরকে বলে, এই মেয়ে এক আপার সেলেস্টিয়াল গড, এর জন্য এর সাথে পাঙ্গা নেওয়া একদমই ঠিক হবে না, তাই আমি নিজেকে 100 থাপ্পড় মারতে রাজি। এখন এটা বলে ওই ছোট ভাই মিস হোয়াংজিনের সামনে এসে নিজের গালে থাপ্পড় মারা শুরু করে দেয়, আর থাপ্পড় মারতে মারতে 100 থাপ্পড় পুরো করে ফেলে, যার কারণে মিস হোয়াংজিনও ওকে ক্ষমা করে দেয়। এখন এর আগে এই 3 ব্রাদার এখান থেকে চলে যেতে পারতো, তখনই ব্ল্যাক ড্রাগন পিছন থেকে বলে, তোমরা এত দ্রুত কোথায় যাচ্ছ, আমাদের মধ্যেকার হিসেব এখনো পুরো হয়নি। যেটা বলে ব্ল্যাক ড্রাগন নিজের ক্লোনের সাথে ওই 3 বুল ডেমনের ওপরে হামলা করে দেয়। অন্যদিকে ওই 3 ব্রাদারও অনেক বেশি রেগেছিল। এখন এর আগে এরা দুজন একে অপরের সাথে ফাইট করতে পারতো, তখনই ওদের মাঝখানে কেউ একজন চলে আসে, যার হাতেও এক হাই গ্রেডের সেলেস্টিয়াল ওয়েপেন ছিল। আর সে ওদেরকে বলে, তোমরা একে অপরের সাথে ফাইট কেন করছো, আমার সাথে ফাইট করো, আমি তোমাদের সাথে ফাইট করে নিজেকে পাওয়ারফুল বানাতে চাই। এখন আমরা জানতে পারি এই ছেলে আর কেউ না বরং মিস হোয়াংজিনের ছোট ভাই, যে ফাইট করতে খুবই ভালোবাসে, আর সে এখানে থাকা সবাইকে একসাথেই ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। তখনই মিস হোয়াংজিনে বলে, লুও সুই, তুমি এখানে কি করছো? লুও সুই এই জায়গায় নিজের বিগ সিস্টারকে দেখে বলে, তুমি এই জায়গায়? যেটাতে মিস হোয়াংজিন ওকে বকাবকি করে বলে, আমি কিছুক্ষণ আগে জুয়ানজিন মাউন্টেন থেকে এসেছি, আর তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি কোনো গড়বড় করবে না, আর যখনই আমি সেখান থেকে চলে এসেছি তুমিও কারোর না কারোর সাথে ফাইট করতে বেরিয়ে এলে। তখনই হঠাৎ করে লুও সুইয়ের নজর কিনিউয়ের উপরে পড়ে, আর সে অবাক হয়ে বলে, আমার বিগ সিস্টার কখনোই নিজের পাশে কাউকে দাঁড়াতে দেয় না, কিন্তু তুমি আমার সিস্টারের এত কাছে কি করে দাঁড়িয়ে আছো? সিস্টার, এমনটা তো আবার নয় যে এই ছেলে আমার ব্রাদার ইন ল হতে চলেছে। যেটা শুনে মিস হোয়াংজিন ব্লাশ করতে লাগে, আর সে নিজের ভাইকে বকাবকি করে বলে, এসব ফালতু কথা বন্ধ করো, এমন কিচ্ছু নয়। এরপরে লুও সুই কিনিউকে বলে, আমি জুয়ানজিন মাউন্টেনের লিডার। যেটা শুনে কিনিউও নিজের ইন্ট্রোডাকশন দেয়। এরপরে মিস হোয়াংজিন নিজের ছোট ভাইকে বলে, যখন তুমি বোর হয়ে যাবে তখন জুয়ানজিন মাউন্টেনে ফিরে এসো। যেসব কিছু বলে সে কিনিউকে বাই করে সেখান থেকে চলে যায়। এরপরে লুও সুই নিজের ওয়েপেন ব্ল্যাক ড্রাগনের দিকে করে বলে, তুমি অনেকে বেশি পাওয়ারফুল, চলো একে অপরের সাথে ফাইট শুরু করে দেই। এটা শুনে ব্ল্যাক ড্রাগন বলে, এর মানে তোমার কাছে যেই হাই গ্রেড সেলেস্টিয়াল ওয়েপেন আছে সেটা নিশ্চয়ই তোমার সিস্টার তোমাকে দিয়েছে। এটাতে লুও সুই বলে, এই ওয়েপেন কোথা থেকে আসুক না কেন, এখন এটা আমার, এর জন্য জেলাস হওয়া বন্ধ করে ফাইট স্টার্ট করো। এখন এ সমস্ত কথা শুনে ব্ল্যাক ড্রাগন কিনিউকে ফাঁসানোর জন্য বলে, আমি তোমার থেকে জেলাস কেন হব, এটা তেমন একটা বড় ব্যাপার নয়, কারণ কিনিউর কাছেও এক হাই গ্রেডের সেলেস্টিয়াল তলোয়ার আছে। এটা শুনে লুও সুই কিনিউকে বলে, এই কথা কি সত্যি? অন্যদিকে ব্ল্যাক ড্রাগন কিনিউয়ের কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও, এই ছেলে একটু বেশি অ্যারোগেন্ট হচ্ছিল, এর জন্য কথায় কথায় আমার মুখ থেকে তোমার ব্যাপারটা বেরিয়ে গেছে। কিনিউ জানতো এসব কিছু ব্ল্যাক ড্রাগন জেনে বুঝে করেছে। অন্যদিকে লুও সুই কিনিউকে বলে, মনে হচ্ছে তুমি কিছুদিন আগেই একটা সেলেস্টিয়াল গড হয়েছো, কিন্তু এরপরও তুমি ব্ল্যাক ড্রাগনের হাত থেকে নিজেকে বাঁচিয়েছো এবং ওর মোকাবিলা করেছো,
মানতে হবে এটা অনেক বড় একটা ব্যাপার। এটাতে কিনিউ বলে এমন কোনো ব্যাপার নয়, আসলে আমি মারাই যাচ্ছিলাম, কিন্তু তখনই মিস হোয়াংজিন এসে আমার প্রাণ বাঁচিয়েছে। যেটা শুনে লুওসুই বলে আচ্ছা ঠিক আছে, এ ব্যাপারে আমরা পরে কথা বলবো। যার পরে সে ব্ল্যাক ড্র্যাগন এবং ওই 3 ব্রাদারের দিকে দেখে বলে চলো ফাইট স্টার্ট করা যাক। যেটা বলে সে দ্রুত সামনের দিকে গিয়ে ওদের ওপরে হামলা করা শুরু করে দেয়। এরপরে আমরা এদের সবার মধ্যে এক খুবই খতরনাক লেভেলের ফাইটে দেখতে পাই, যেখানে লুওসুই একাই ওদের সবার মোকাবিলা করছিল। এখন অনেকক্ষণ সময় ফাইট করার পরে সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু লুওসুই খুশি হয়ে বলে আজকে তো ফাইট করে মজাই এসে গেল। এখন এই কথা শুনে ব্ল্যাক ড্র্যাগন উত্তর দেয় এখন আমার কাছে তোমাদের সাথে টাইম নষ্ট করার মতো সময় নেই। যেটা বলে সে ওখানে থাকা ড্র্যাগন পুলে জাম্প করে। এরপরে লুওসুই কিনিউকে বলে তুমি কি আমার সাথে আমার জুয়ানজিন মাউন্টেনে যাবে? এটাতে কিনিউ উত্তর দেয় আমি মিস হোয়াংজিনের সাথে দেখা করতে ওখানে অবশ্যই আসবো, কিন্তু এখনকার মতো আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। যেটা শুনে লুওসুই বলে ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপরে ওই 3 বুল ডেমন গড কিনিউয়ের কাছে এসে ওর সাথে কথা বলতে লাগে, যেখানে কিনিউ ওদেরকে জিজ্ঞেস করে তোমরাও কি আমার মতো ইমর্টাল ওয়ার্ল্ড থেকে বিলং করো? কারণ আমি ওই জায়গায় 3 কিং বুল ডেমন গডের গল্প অনেকে শুনেছি। এটা শুনে তো ওই 3 ব্রাদার অনেক বেশি খুশি হয়ে যায়, আর ওরা কিনিউকে নিজেদের মাউন্টেন জয়েন করার অফার দেয়। এটা শুনে কিনিউ ক্ষমা চেয়ে বলে আসলে আমি একা কাল্টিভেশন করতে পছন্দ করি। যেটা বলে সে ওখান থেকে চলে যায় আর উড়তে উড়তে ড্র্যাগন পুলের ওপরে চলে আসে এবং সে নিজের মনে মনে বলতে লাগে মিস হোয়াংজিন কোনো ট্রেজারের বিষয়ে কথা বলছিল, যেটাকে ব্ল্যাক ড্র্যাগন এই পুলের মধ্যে থেকে প্রোটেক্ট করছে। আমি ওই ট্রেজারের খোঁজ করতে চাই। কিন্তু কিনিউ এটাও জানতো যে ব্ল্যাক ড্র্যাগন এই পুলের মধ্যে নিজের এনার্জি অবশ্যই ছড়িয়ে রাখবে। এর জন্য জলের মধ্যে যদি সামান্য একটুকু মুভমেন্ট হয় তাহলে ও জানতে পেরে যাবে। এই কারণে আমরা দেখতে পাই কিনিউ নিজের এনার্জি ইউজ করে জলকে পুরো স্টেবল করে দেয়। এরপরে কিনিউ জলের নিচে এসে ব্ল্যাক ড্র্যাগনকে খুঁজতে শুরু করে, কিন্তু সে ওকে কোথাও খুঁজে পায় না। তখনই কিনিউয়ের মিস হোয়াংজিনের আরেকটা কথা মনে পড়ে, যে একটি ছেলে লুওইউজির বিষয়ে কথা বলছিল। এর জন্য কিনিউ ভাবতে লাগে যদি আমি নিজের কসমস এনার্জিকে এখানে চারিপাশে ছড়িয়ে দেই তাহলে ব্ল্যাক ড্র্যাগন কিংবা লুওইউজি এই জায়গায় আসলে আমি ওদের বিষয় অবশ্যই জানতে পেরে যাব। যেসব কিছু ভেবে কিনিউ ঠিক এমনটাই করে। সে নিজের এনার্জি ওই জায়গায় ছড়িয়ে লিয়ান আর্টিফ্যাক্টে গিয়ে অপেক্ষা করতে থাকে, যেখানে কিছুদিন পরে কিনিউ ওই জলের মধ্যে কাউকে ফিল করে। এর জন্য সে তৎক্ষণাৎ নিজের এক কনসিয়াসনেস বাইরে পাঠিয়ে দেয়। এরপরে আমরা লুওইউজিকে দেখি, যাকে কিনিউ ফলো করতে লাগে। তার সাথে সাথে ও একটা এন্ট্রান্স গেটও দেখতে পায়, যার ভিতরে ব্ল্যাক ড্র্যাগন আগে থেকেই লুওইউজির অপেক্ষা করছিল। এরপরে আমরা জানতে পারি এরা দুজন এই জায়গায় 7 কালার লোটাস ফ্লাওয়ারকে প্রোটেক্ট করছিল। এটা খুবই মূল্যবান একটা আর্টিফ্যাক্ট, আর এটা 3 বছর পরে সম্পূর্ণরূপে ম্যাচিওর হবে। তার সাথে সাথে আমরা এদের দুজনের থেকে জানতে পারি অনেক হাজার বছর আগে এরা দুজন এই 7 কালার লোটাস আর্টিফ্যাক্ট পেয়েছিল, আর এরা এগ্রিমেন্ট করেছিল এরা এক লোটাস ফ্লাওয়ার নিজেদের কাছে রাখবে। সব কিছু খুব ভালো মতোই চলছিল। অন্যদিকে কিনিউ নিজের মনে মনে ভাবতে লাগে এই ফ্লাওয়ারের প্যাটেলের ইউজ করে অ্যালেক্সার বানানো যায়, আর এর কোর ইউজ করে প্রায় মৃত মানুষকেও জীবিত করা যেতে পারে। অন্যদিকে ওরা দুজন এই ফ্লাওয়ারের ইউজ করে নিজেদেরকে পাওয়ারফুল বানাতে যাচ্ছিল। এখন প্রথম দিকে তো সব কিছু ঠিকই ছিল, আর যখনই ওই 7 কালার লোটাস ফ্লাওয়ার ম্যাচিওর হয় এরা দুজন অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই ওই 2 ফ্লাওয়ার একসাথে মার্জ হয়ে এক 9 মুন লোটাস ফ্লাওয়ারে বদলে যায়। এই 9 মুন লোটাস ফ্লাওয়ারকে দেখে কিনিউ অবাক হয়ে বলে আমি এর বিষয়ে গোল্ডেন স্ক্রোলে পড়েছি। এটা তো 7 কালার লোটাসের থেকেও 100 গুণ মূল্যবান ট্রেজার, কারণ এটার ইউজ করে এক লোটাস ক্লোন ক্রিয়েট করা যেতে পারে, যার পাওয়ার খুবই খতরনাক হবে। এখন প্রবলেমের বিষয় হলো এই জায়গাতে শুধু একটাই 9 মুন লোটাস ফ্লাওয়ার রয়েছে, যার কারণে ব্ল্যাক ড্র্যাগন নিজের ওয়েপেন বের করে লুওইউজির ওপরে হামলা করে দেয়। এটাতে লুওইউজি রেগে বলে তুমি আমাকে ধোকা কিভাবে দিতে পারো? ব্ল্যাক ড্র্যাগন বলে আমাকে ক্ষমা করে দিও, আমি এক অ্যাটাকেই তোমাকে প্রাণে মেরে ফেলতে চাচ্ছিলাম, কিন্তু তুমি বেঁচে গেলে। তোমার কাছে সুযোগ আছে, যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। যেটা শুনে লুওইউজি কিছুক্ষণ সময় ভাবতে লাগে, আর সে বলে ঠিক আছে, আমি এই লোটাস ফ্লাওয়ার এখানে রেখে চলে যাচ্ছি। কিন্তু এটা তো শুধু একটা অ্যাক্টিং ছিল, কারণ যখনই ও ব্ল্যাক ড্র্যাগনের পিছনে আসে সে ততক্ষণাৎ নিজের পাঞ্চ রেডি করে ব্ল্যাক ড্র্যাগনের ওপরে হামলা করে দেয়। অন্যদিকে ব্ল্যাক ড্র্যাগনও ফাইট করার জন্য একদম রেডি ছিল, আর ওদের দুজনের মধ্যে এক খুবই খতরনাক ফাইট স্টার্ট হয়ে যায়। লুওইউজি পিছনের দিকে এসে বলে ব্ল্যাক ড্র্যাগন তুমি এক ধোঁকাবাজ, আমি জানি তুমি আমাকে এখান থেকে জীবিত ফিরে যেতে দিতে চাও না, এর জন্য এখন আমার কাছ থেকেও কোনো দয়ার আশা করো না। যেটা বলার সাথে সাথেই আমরা দেখতে পাই
লুইউজি নিজের গ্লাভসকে অ্যাক্টিভেট করে নেয়, যার ডিফেন্স পাওয়ার অনেকটাই বেশি ছিল। অন্যদিকে ব্ল্যাক ড্র্যাগন নিজের স্পিয়ারের সাহায্যে ওর সাথে ফাইট করতে লাগে। এখন ওদের ফাইট দূর থেকে কিনুও দেখছিল। ওই সময় ব্ল্যাক ড্র্যাগন নিজের কিছু ক্লোন বানিয়ে সেগুলো লুইউজির দিকে পাঠিয়ে সেলফ ডিস্ট্রাক্ট করে দেয়। এখন এই ব্লাস্টের পরে আমরা দেখতে পাই লুইউজি তো জোরে জোরে হাসছিল। সে বলে, তোমার কি মনে হয়েছিল তুমি নিজের 2 ক্লোনকে এক্সপ্লোড করে আমাকে প্রাণে মেরে ফেলতে পারবে? এটাতে ব্ল্যাক ড্র্যাগন উত্তর দেয়, হতে পারে তুমি মারা যাওনি, কিন্তু তুমি খুব খারাপভাবে ইনজোর্ড হয়ে গেছো, আর দ্রুত আমি তোমাকে খতম করে ফেলবো। যেটা বলে ব্ল্যাক ড্র্যাগন নিজের স্পিয়ারের সাহায্যে লুইউজির ওপরে হামলা করার চেষ্টা করে। তখনই আমরা দেখতে পাই লুইউজি নিজের সোলকে বার্ন করে একটা চেন টেকনিকের সাহায্যে ব্ল্যাক ড্র্যাগনকে আটক করে ফেলে। আর সে বলে, যদি মরতেই হয় তাহলে আমরা দুজন একসাথে মরবো। কিন্তু ব্ল্যাক ড্র্যাগন আবারও নিজের ক্লোন টেকনিকের ইউজ করে সেগুলোকে এক্সপ্লোড করে দেয়। আর এবারের এই ব্লাস্ট আগের থেকে অনেক বেশি খতরনাক ছিল, যার কারণে লুইউজি মারা যায়। এরপরে সে আস্তে আস্তে 9 মুন লোটাস ফ্লাওয়ারের দিকে এগোতে লাগে। তখনই আমরা দেখি কিনু পিছন থেকে এসে নিজের স্পিয়ার ব্ল্যাক ড্র্যাগনের বডির ভিতরে ঢুকিয়ে দেয়। কিন্তু এটা ব্ল্যাক ড্র্যাগনের রিয়েল বডি ছিল না, বরং একটা ক্লোন ছিল। এরপরে ব্ল্যাক ড্র্যাগন কিনুয়ের দিকে দেখে বলে, তোমার এখানে আসা একদমই উচিত হয়নি। যেটা বলে সে নিজের আরও 2 ক্লোনের সাথে কিনুয়ের ওপরে হামলা করা শুরু করে দেয়, যেটা কিনু পিছনে এসে ডজ করে। ব্ল্যাক ড্র্যাগন কিনুয়ের হাতে হাই গ্রেডের সেলেস্টিয়াল স্পিয়ার দেখে অনেক বেশি ঘাবড়াচ্ছিল। ওই সময় কিনু নিজের স্পিয়ারের সাহায্যে ব্ল্যাক ড্র্যাগনের আরও একটি ক্লোনকে খতম করে ফেলে, যেটা দেখে ব্ল্যাক ড্র্যাগন এবং ওর এক ক্লোন সেখান থেকে পালানো শুরু করে দেয়। কিনু ততক্ষণাৎ একজনের পিছনে গিয়ে ওকে খতম করে ফেলে, কিন্তু ওটাও একটা ক্লোন ছিল। এরপরে কিনু নিজের আশেপাশের এরিয়াকে স্ক্যান করতে লাগে, কিন্তু এতক্ষণে ব্ল্যাক ড্র্যাগন সেখান থেকে অনেক দূরে চলে গিয়েছিল। এরপরে কিনু ওই 9 মুন লোটাস ফ্লাওয়ারকে লিয়ান আর্টিফ্যাক্টে নিয়ে যায়। কিনু এটার ইউজ করে অনেকগুলো ক্লোন বানাতে পারবে। তার সাথে সাথে সে বলে এটা এক হাই গ্রেড ডিভাইন ওয়েপেনের থেকেও বেশি মূল্যবান। এখন এটাকে আরও বেশি পাওয়ারফুল বানানোর জন্য কিনু নিজের কাছ থেকে একটা গোল্ডেন বল বাইরে বের করে, যেটা সে অনেক আগে পেয়েছিল। এরপরে সে ওই গোল্ডেন বলকে 9 মুন লোটাস ফ্লাওয়ারের সাথে মার্জ করা শুরু করে দেয়। এখন এই 2 আর্টিফ্যাক্ট একে অপরের সাথে 100% কম্প্যাটেবল ছিল। এখন এটাতে কেয়ারটেকার ফু বলে, তুমি এই গোল্ডেন বল একটা পন্ডের নিচ থেকে পেয়েছিলে, যার মধ্যে ওয়াটার অ্যান্ড আইসের এলিমেন্ট রয়েছে, আর লোটাস ফ্লাওয়ারকে গ্রো হতেও ওয়াটার এলিমেন্টের প্রয়োজন হয়। এর জন্য এরা দুজন একে অপরের সাথে 100% কম্ফর্টেবল। এরপরে কিনু বলে, যদি আমি এই আর্টিফ্যাক্টকে তৈরিও করে ফেলি তবু আমি এটাকে কনজিউম করতে পারবো না, কারণ আমি এখনও পর্যন্ত সেলেস্টিয়াল গড রিয়েলামে ব্রেক থ্রু করতে পারিনি। যেটা শুনে কেয়ারটেকার ফু বলে, তুমি কি জানো এই গড রিয়েলামে অনেক মিলিয়ন লোক আছে যারা সেলেস্টিয়াল গড রিয়েলামে ব্রেক থ্রু করতে পারে না, আর তুমি তো গড রিয়েলামে এসেছো তেমন একটা বেশি সময় হয়নি। এর জন্য নিজের উপরে বিশ্বাস রাখো, একদিন তুমি অবশ্যই সাকসেসফুল হয়ে যাবে। এখন এ সমস্ত কথা শুনে কিনু উত্তর দেয়, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, আমি অলরেডি 3rd লেভেলের ফরমেশন বানানো শিখে ফেলেছি। এখন আমাকে লেভেল 4-এর ফরমেশন বানানো শিখতে হবে। যদি একবার আমি এটাতে সাকসেসফুল হয়ে যাই, এরপরে আমি নিজের লেভেলকেও ব্রেক থ্রু করতে ধ্যান দিব। এখন লেভেল ব্রেক থ্রুয়ের কথা শুনে হঠাৎ করে কেয়ারটেকার ফুয়ের সেবলের কথা মনে পড়ে, আর সে কিনুকে বলে ও অনেক বছর ধরে কাল্টিভেশন করে একটা অদ্ভুত স্টেটে এন্টার করে গেছে, জানি না ওই স্টেট ওর জন্য ভালো না খারাপ। এখন এটা শুনে কিনু তৎক্ষণাৎ সেবলের সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে সেবল লিয়ান আর্টিফ্যাক্টের 2nd ফ্লোরে ছিল। আমরা দেখতে পাই ওর বডি থেকে খুবই অদ্ভুত এনার্জি বেরোতে লাগে, তার সাথে সাথে ওর স্পিয়ার টেকনিকও খুবই ডেঞ্জারাস হয়ে গেছে। কিনু শুধু একটুক্ষণ সময় দেখেই বুঝতে পেরে যায় সেবল আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়েছে। কিন্তু অন্যদিকে কেয়ারটেকার ফু বলে, সেবল গত 10,000 বছর ধরে কন্টিনিউ প্র্যাকটিস করছে, যেই দরুন ও খুবই ইন্টেন্স লেভেলের ট্রেনিং করেছে। কিন্তু এই বিষয়টা ওর জন্য ঠিক না ভুল, এই নিয়ে কেয়ারটেকার ফুয়ের চিন্তা হচ্ছিল। এর জন্য কিনু সেবলের কাছে গিয়ে ওকে বলে, আমি তোমার স্পিয়ার টেকনিককে দেখতে চাই। যেটা বলে কিনুও নিজের স্পিয়ার বাইরে বের করে নেয়। এটা শুনে সেবলও কিনুয়ের সাথে ফাইট করা শুরু করে দেয়। এখন এই ফাইটের দরুন কিনু লক্ষ্য করে সেবল একদম স্টেবল রয়েছে, আর ওর পাওয়ারও আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। এর জন্য সে সেবলকে বলে, তুমি তো আমার থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছো, চলো এভাবে ট্রেনিং করতে থাকো, তোমাকে কেউই আটকাবে না। এমনকি কিনু কেয়ারটেকার ফুকেও বলে, তোমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সেবল একদম ঠিক আছে, বরং চিন্তা তো আমাকে করতে হবে, কারণ সেবল আমার থেকে অনেক বেশি এগিয়ে গেছে, আমি নিজের ব্রাদারদের থেকে কিছুতেই পিছিয়ে থাকতে পারবো না। যেটা বলে কিনু এরোস্পেসে চলে আসে, যেখানে সে অনেক বছর ধরে কাল্টিভেশন করে এবং কন্টিনিউ ওশিয়ান অফ ফরমেশনের ইউজ করে অনেকগুলো ফরমেশনকে একসাথে মার্চ করে।
আর এরকমটা অনেক বছর করার পরে কিনিউ ফাইনালি একটা কমপ্লিট লেভেল 4-এর ফরমেশনকে বানিয়ে ফেলে, যার মানে হলো কিনিউ এখন একটা লেভেল 4-এর ফরমেশন মাস্টার হয়ে গেছে, যেটাতে কেয়ারটেকার ফুও কিনিউকে কংগ্রাচুলেশন জানায়। কিন্তু কিনিউয়ের মনে হয় ও অনেক বেশি স্লো, এর জন্য সে বলে মাস্টার জিবিএল লেভেল 4-এর ফরমেশন পর্যন্ত পৌঁছতে কতটা সময় লেগেছিল, যেটাতে কেয়ারটেকার ফু বলে তুমি নিজেকে আন্ডার এস্টিমেট করছো, তোমার এরকম ভাবে একদমই ঠিক নয়, কারণ আজ থেকে আমি তোমার মতো ফাস্ট লার্নার কখনো দেখিনি, এমনকি মাস্টার জিবিকেও 4th লেভেলে পৌঁছতে পুরো 4 লাখ বছর সময় লেগেছিল। যেটা শুনে তো কিনিউ অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ও নর্মালের তুলনায় অনেক ফাস্ট গ্রো করছে। তখনই হঠাৎ করে কেয়ারটেকার ফু বলে একটা বড় প্রবলেম হয়ে গেছে, আমরা বুঝতে পারছি না এমনটা কেন হচ্ছে। পয়জনাস সেন্টিপেড, মাস্টার বুলান, লুওসুই এবং হংইউ এরা 4 জন নিজেদের সোল পারফেকশনের পিকে পৌঁছে গেছে, এর মানে ওদের হ্যাভেনলি ট্র্যাবুলেশন এক্সাম হওয়ার কথা, কিন্তু এই জায়গায় কোনো হ্যাভেনলি ট্র্যাবুলেশন এক্সাম হচ্ছে না। এটা শুনে কিনু অবাক হয়ে যায়, কারণ হ্যাভেনের রুল তো সব জায়গাতেই অ্যাপ্লাই হওয়ার কথা, এমনকি সেটা লিয়ান আর্টিফেক্টেও। এখন কিছুক্ষণ ভাবার পরে কিনু বুঝতে পারে মনে হচ্ছে এটা ওই কিয়ানকুন ওয়ার্ড আর্টিফেক্টের কারণে হচ্ছে, যেটা কিনু 9 মুন লোটাস ফ্লাওয়ার এবং গোল্ডেন বলকে কম্বাইন করে ক্রিয়েট করেছিল। কিন্তু এখনকার মতো কিনু কিয়ানকুন ওয়ার্ড আর্টিফেক্টের বিষয়ে তেমন কিছু একটা জানে না, ও পরে এই বিষয়ে ভেবে দেখবে। যার পরে কিনু কেয়ারটেকার ফুকে বলে ওদের 4 জনকে বলে দাও ওরা লিয়ান আর্টিফেক্টের থেকে যেন বাইরে চলে যায়, যাতে ওরা নিজেদের হ্যাভেনলি ট্র্যাবুলেশন এক্সাম দিতে পারে। দেন কেয়ারটেকার ফু বলে আমার কাছে একটা গুড নিউজ আছে, যখন তুমি এই জায়গায় 1000 বছর ধরে কাল্টিভেশন করছিলে তখন সে বলল কাল্টিভেশন করে নিজের লেভেলকে ব্রেক থ্রু করে নিয়েছে, আর এখন ও এক লো লেভেলের সেলেস্টিয়াল গড। এটা শুনে তো কিনু সারপ্রাইজ হয়ে যায়, তার সাথে সাথে ওর খুব খুশিও হচ্ছিল। এখন কিনিউকেও নিজেকে পাওয়ারফুল বানাতে হবে। এরপরে কিনু লিয়ান আর্টিফেক্টের ভিতর থেকে বেরিয়ে হেলং সেক্টরের কাছে চলে আসে, যাতে সে ব্ল্যাক ড্র্যাগনকে খুঁজে ওর কাছ থেকে নিজের বদলা নিতে পারে। কিন্তু কিনু ব্ল্যাক ড্র্যাগনকে কোথাও খুঁজে পায় না, বরং সে কিছু লোকেদের কথা শুনতে পায় যারা বলছিল কিনু কিভাবে টেলিপোর্ট করতে পারে, আর ওর কাছে কিছু স্পেশাল টেকনিকও আছে। তার সাথে সাথে ওর কাছে এক হাই গ্রেড সেলেস্টিয়াল ওয়েপেন এবং 7 কালার লোটাস ফ্লাওয়ারও রয়েছে। আসলে ব্ল্যাক ড্র্যাগন চারিপাশে কিনুয়ের বিষয়ে খবর ছড়িয়ে দিয়েছিল, আর এখন এই সমস্ত মূল্যবান ট্রেজার সবাই হাসিল করতে চায়। কিনু যখন এই সমস্ত কথা শুনে ও মনে মনে বলে ব্ল্যাক ড্র্যাগন এখন আর আমি তোমাকে ছাড়বো না। এরপরে সিন শিফট হয়ে ইয়াওজি সিটির রেসিডেন্টে চলে আসে, যেখানে মাস্টার লিয়ান এবং জিয়ানলি থাকতো। মাস্টার লিয়ান নিজের একটা ডিসাইবেল চুজিকে জিজ্ঞেস করে এখন জিয়ানলি কেমন আছে, যেটাতে চুজি বলে জিয়ানলি কিনুয়ের বিষয়ে ইনফরমেশন পেয়েছিল, যার কারণে ও অনেক বেশি খুশি এবং ও নিজের কাল্টিভেশনও ফোকাস করতে পেরেছে। আর কিছু সময় আগেই ও সেলেস্টিয়াল গডের পিকে পৌঁছে গেছে। মাস্টার লিয়ান যে এক গড কিং লেভেলের কাল্টিভেটার, সে চুজিকে বলে আমি নিজে কিনিউকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু মূলত 1000 বছর ধরে ওর কোনো আতাপাতা নেই। মনে হচ্ছে ও লিয়ান আর্টিফেক্টে বসে নিজের ট্রেনিং করছে, কিন্তু অনেক পাওয়ারফুল গডেরা ওর ট্রেজারের জন্য ওর ক্ষতি করতে চায়। এই কথা যদি জিয়ানলি জানতে পারে তাহলে ওর টেনশনে পড়ে যাবে। অন্যদিকে আমরা জিয়ানলিকে দেখি যে নিজের আঙ্কেলের জন্য অপেক্ষা করছিল। এখন মাস্টার লিয়ানকে আসতে দেখে ও ততক্ষণাৎ সামনে গিয়ে বলে তুমি কি কিনুয়ের বিষয়ে কোনো খবর পেয়েছো? এটা শুনে মাস্টার লিয়ান সমস্ত সত্যিটা বলে না। মাস্টার লিয়ান শুধু এইটুকুই বলে কিনু একদম ঠিক আছে, আর ও নিজের লিয়ান আর্টিফেক্টে ট্রেনিং করছে, যার কারণে আমি ওকে এখনও খুঁজে পাইনি, তুমি চিন্তা করো না। এটা শুনে মিস জিয়ানলি কিছুটা শান্ত হয় আর বলে চলো এটা তো ভালো খবর। এরপর এরা দুজনে শান্তভাবে বসে চা খেতে থাকে। ওই সময় মিস জিয়ানলি তার আঙ্কেলকে এটাও বলে দেয় যে কিছুদিন আগে তার বাবা তাকে এখানে দেখতে এসেছিল এবং এখনও বারবার তিনি তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। এটা শুনে মাস্টার লিয়ান রেগে যায় এবং বলে আমার অনুপস্থিতিতে তার সাহস কীভাবে হলো তোমাকে বিরক্ত করতে আসার। এটা বলে তিনি সঙ্গে সঙ্গে নিজের একটি ক্লোন তৈরি করে সেখানেই রেখে দেন এবং মিস জিয়ানলিকে বলেন যতদিন এই ক্লোন এখানে থাকবে তোমার বাবা তোমাকে বিরক্ত করতে পারবে না। এসব বলতে বলতে মাস্টার লিয়ান তার প্রেমিকা জু কিউমির কথা মনে করতে থাকে, যাকে 6 এম্পারাররা মিলে মেরে ফেলেছিল। তবে মৃত্যুর আগে মিস কিউমি তার সমস্ত শক্তি 2 ফোঁটা অশ্রুতে সিল করে দিয়েছিল, যার মধ্য থেকে একটি মিটিওর স্টোন এখনও মিস জিয়ানলির কাছে আছে আর অপরটি কিনিউয়ের কাছে। এই কারণে মাস্টার লিয়ান তার প্রেমিকার খাতিরে কিনিউকে এবং মিস জিয়ানলিকে এত বেশি প্রোটেক্ট করছেন। তিনি তার প্রেমিকার স্মৃতিগুলো মনে করে বলেন আমার প্রাণ চলে গেল আমি তোমার এই 2 ডিসেবলকে রক্ষা করব, আর আমি এটা নিশ্চিত করব যাতে একদিন কিনিউ তার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে
মিস জিয়ানলিকে পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারি, আর ততদিন আমাকে শুধু কিনুয়ের জন্য অপেক্ষা করতে হবে। এরপর দৃশ্য বদলে শহরের এক ওয়াইনের দোকানে চলে আসে, যেখানে অনেক বড় বড় কাল্টিভেটর একত্রিত হয়েছিল। তারা সবাই কিনুকে হত্যা করার বিষয়ে আলোচনা করছিল, যাতে তারা কিনুকে মেরে তার কাছ থেকে সেলেস্টিয়াল স্পেয়ার এবং 7 কালার লোটাস ফ্লাওয়ার ছিনিয়ে নিতে পারে। কিন্তু এসব কথা শুনে কিনু মনে মনে বলে, আমার কাছে তো 7 কালার লোটাস ফ্লাওয়ার নয়, বরং 9 মুন লোটাস ফ্লাওয়ার আছে। অর্থাৎ তাং জুই আসল সত্যটা কাউকেই জানেনি। এর মানে ও চায় শুধু লো লেভেলের কাল্টিভেটররা আমার পিছনে লাগুক, আর যেন কোনো হাই লেভেলের কাল্টিভেটরের দৃষ্টি আমার দিকে না পড়ে। না হলে তাং জুই নিজেও কখনো ওইসব ট্রেজার হাসিল করতে পারবে না। ও শুধু চায় লো লেভেলের কাল্টিভেটররা ফাইট করে আমাকে দুর্বল করুক, তারপর তাংজুই এসে আমায় মেরে সেগুলো হাসিল করে নিবে। তখনই হঠাৎ কিনু শুনতে পায় কিছু লোক তার স্পেশাল টেলিপোর্টেশন টেকনিক নিয়ে আলোচনা করছে, কারণ এখানে টেলিপোর্টেশন কেবল শুধু গড কিং লেভেলের যোদ্ধারাই করতে পারে। তাই তারা মনে মনে কিনুয়ের প্রশংসাও করছিল যে সে আসলেই অসাধারণ, তাকে একদমই আন্ডার এস্টিমেট করা যাবে না। আমরা একদম খুব ভালো পরিকল্পনা করে তারপরেই ওকে মারতে যাব। এখন এরা যখন এভাবে কথাবার্তা বলছিলই, তখনই সেখানে দুই যমজ ভাই উ গ্যাং এবং উ লিউ চলে আসে। যদিও তারা লো লেভেলের সেলেস্টিয়াল গড, কিন্তু ওরা দুজনে মিলে লড়াই করলে একটা মিড লেভেলের সেলেস্টিয়াল গডও ওদের সামনে টিকতে পারবে না। তার সাথে সাথে এই বিষয়টা খুবই ফেমাস যে এরা দুজন অনেক বেশি নিষ্ঠুর। তাদেরকে দেখে সবাই ভয়ে কেঁপে ওঠে। এখন ওই দুই ব্রাদার হোটেলের ফার্স্ট ক্লাস রুম চাইলে হোটেলের সার্ভেন্ট জানায় যে আপনারা সেকেন্ড ক্লাস রুম নিতে পারেন, কারণ ফার্স্ট ক্লাসে মাত্র 3টি রুম আছে, আর 3টি একজন লোক বুক করেছে। তার সঙ্গে দুজন গার্ডও এসেছে, আর ওই গার্ডরাই মিডিল লেভেলের সেলেস্টিয়াল গড। তাহলে ভেবে দেখুন ওই কাল্টিভেটর নিজে কতটা শক্তিশালী হবে। এটা শুনে সবাই ঘাবড়ে যায়, এমনকি ওই দুই যমজ ভাইয়েরাও সেকেন্ড ক্লাসে রুম নিতে রাজি হয়ে যায়। এরপর তারা আলোচনা করতে থাকে যে কিনুকে মারতে অনেক শক্তিশালী কাল্টিভেটররা এখানে এসেছে। এর আগে তারা কিনুকে মেরে ট্রেজারগুলো নিয়ে নিক, আমাদের তাড়াতাড়ি মিনি মাউন্টেনে গিয়ে কিনুকে মারতে হবে। দুই ভাইও এতে রাজি হয়ে যায়। অন্যদিকে কিনু এসব কিছু শুনে বুঝে যায় কতজন পাওয়ারফুল কাল্টিভেটর তাকে মারতে চায়। তাই সে দ্রুত মিনি মাউন্টেনের দিকে রওনা হয়, যাতে সে আগেই প্রস্তুতি নিতে পারে ওই সব অতিথিদের সামলানোর জন্য। এরপর দৃশ্য মিনি মাউন্টেনে চলে আসে, যেখানে কিনু এসে চারিদিকে ফরমেশন বিছিয়ে রেখেছিল। কিছুক্ষণ পরে ওই দুই যমজ ভাইয়েরাও সেখানে কিনুকে মারতে চলে আসে, যেখানে আসার সাথে সাথেই ওই দুই ভাই কিনুয়ের বিছানো একটা ট্র্যাপিং ফরমেশনের মধ্যে ফেসে যায়। এটাতে তারা একটা ইলিউশনের মধ্যে পড়ে, এমনটা মনে হচ্ছিল যেন ওরা বালির ভিতরে ডুবে যাচ্ছে। তাই তারা উড়ে আকাশে চলে আসে এবং চিৎকার করে বলে, কিনু, সাহস থাকলে বাইরে এসো। এটা শুনে কিনু উত্তর দেয়, তোমরা আমার প্রথম অতিথি, তাই অতিথি আপ্যায়ন করতে আমাকে তো আসতেই হবে। এটা বলে সে নিজের হাই গ্রেডের সেলেস্টিয়াল তলোয়ার বের করে একসাথে ওদের দুজনের উপরে অ্যাটাক করে। এতে তারা দুজন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। তারপর কিনু তার গড লকিং টাওয়ার নিয়ে ওদের সামনে চলে আসে, যেটাকে অ্যাক্টিভেট করে কিনু বলে, তোমরা আমার মিনি মাউন্টেনে আসার ভুল করেছো, এর শাস্তি তোমাদের পেতেই হবে। এটা শুনে ওরা দুজন ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গড লকিং টাওয়ার অ্যাক্টিভেট হওয়ার কারণে কিছু চেন বেরিয়ে ওদের দুজনকে জড়িয়ে নিজের ভিতরে টেনে নিয়ে যায়। টাওয়ারের ভিতরে তারা কোনো শক্তি ব্যবহার করতে পারছিল না, কারণ তাদের সোলকে বেঁধে ফেলা হয়েছিল। তার সাথে সাথে কিনু ওখানে এসে বলে, তোমরা ভেবেছো আমাকে মেরে ফেলবে, এটাই ছিল তোমাদের বড় ভুল, আর এখন শাস্তি স্বরূপ তোমরা চিরকাল আমার গোলাম হয়ে থাকবে। আর যদি কখনো আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করো, তবে তোমরা জানো তোমাদের কি পরিণতি হবে। যেটা শুনে ওরা দুজনেই ভয়ে কাঁপছিল এবং ওরা কিনুকে ওদের মাস্টার হিসেবে মেনে নিতে রাজি হয়ে যায়। তাই কিনু ওদেরকে মুক্ত করে নিজের লিয়ান আর্টিফ্যাক্টে পাঠিয়ে দেয়। এখন লিয়ান আর্টিফ্যাক্টে গিয়ে ওরা বলতে থাকে, আমাদের মাস্টার কিনু সত্যিই ভীষণ শক্তিশালী। কে ভেবেছিল যে আমাদের মাস্টারের কাছে এমন স্পেস আর্টিফ্যাক্ট থাকতে পারে, এর সাহায্যে কেউই আমাদের মাস্টারের কোনো ক্ষতি করতে পারবে না। এটা শুনে উ গ্যাং চিন্তিত হয়ে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিনু সত্যিই ভীষণ ইউনিক, কিন্তু শুধু প্রার্থনা করো যেন তার সামনে আপার রিয়েলমের কোনো সেলেস্টিয়াল গড না আসে, কারণ তাদের সামনে এই স্পেস আর্টিফ্যাক্টও তেমন কাজে আসবে না, কারণ আপার রিয়েলমের সেলেস্টিয়াল গডেরা স্পেস ল সম্পর্কে জানে, আর তারা এই লিয়ান আর্টিফ্যাক্টের মোকাবিলা করতে পারবে। এই দুই ভাই কিনুয়ের জন্য এত চিন্তিত হচ্ছিল, কারণ কিনুয়ের যদি কিছু হয়ে যায় তবে ওরাও বাঁচবে না, কারণ ওরা কিনুয়ের গোলাম।
এরপর দৃশ্য আবারও ফিরে আসে সেই হোটেলে। সবাই এখন জেনে গেছে যে ওই দুই যমজ ভাই মিনি মাউন্টেনে গিয়ে হঠাৎ উধাও হয়ে গেছে। কারোরই জানা নেই কিনু ওদের সঙ্গে কি করেছে, তাই সবাই এই বিষয়ে আলোচনা করছিল। তখনই হঠাৎ করে সবার নজর পড়ে লাল পোশাক পরা এক মেয়ের দিকে। সে তার ভাইয়ের সঙ্গে ওয়াং সিটিতে এসেছিল। এই মেয়ের নাম চি হংফ্যাং। সে হোটেলে থাকা এক মাস্টার জিয়ানোর কাছে যায়, কারণ মাস্টার জিয়ানো ছিল একজন গ্রেট ফরমেশন মাস্টার। মিস হংফ্যাং চাচ্ছিলেন তিনি যেন কিনুয়ের ফরমেশন ভাঙতে তাদের সাহায্য করেন। মাস্টার জিয়ানিও এতে রাজি হয়ে যায়। তারপর সবাই মিলে মিনি মাউন্টেনের দিকে রওনা হয়, যেখানে আকাশে দেখা যায় এই তিনজনকে অনুসরণ করে আরও 30-40 জন কাল্টিভেটর সেখানে যাচ্ছে। এটা দেখে তাংজুই মনে মনে বলে, কি ভীষণ বোকা এরা জানেই না এরা কার সঙ্গে পাঙ্গা নিতে যাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে এদের মধ্যে কতজন কিনুয়ের সেলেস্টিয়াল স্পিয়ারের হাত থেকে বাঁচতে পারে। এসব ভেবে তাংজিও তাদের অনুসরণ করতে থাকে। এরপর দৃশ্য আসে মিনি মাউন্টেনের বাইরে। মাস্টার জিয়ানো কিনুয়ের ফরমেশন দেখে সবাইকে সতর্ক করে বলে, এটা ভীষণ খতরনাক ফরমেশন, এর জন্য আমার সঙ্গে থেকো, না হলে সবাই মারা যাবে। কিন্তু অনেকেই তার উপরে ভরসা করছিল না। তারা সন্দেহ করছিল হয়তো জিয়ানো কোনো চাল চালছে যাতে সব ট্রেজার সেই পায়। এখন এর আগে মাস্টার জিয়ানো ওদের সামনে কিছু প্রমাণ করতে পারত, তার আগেই হঠাৎ কিনু একটা পোর্টাল ব্যবহার করে বাইরে চলে আসে। এটা দেখে মিস হংফ্যাং সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে নিজের পরিচয় দেয় এবং বলে, তোমার ট্রেজার আমার হাতে তুলে দাও, তারপর আমি তোমাকে জীবিত ছেড়ে দিব। এটা শুনে কিনু হেসে জবাব দেয়, তুমি সত্যি কি মনে করো তোমার এত ক্ষমতা আছে যে তুমি আমায় মেরে ফেলতে পারবে? এটা তো সত্যি দারুণ একটা হাসির ব্যাপার। এই কথা শুনে মিস হংফ্যাং ভীষণ রেগে যায়, কিন্তু মাস্টার জিয়ানো তাকে সামনে যেতে বারণ করেছিল, তাই সে কিছুই করতে পারে না। অন্যদিকে যারা জিয়ানোকে বিশ্বাস করছিল না তারা এগিয়ে গিয়ে বলে, অপেক্ষা করো না, কিনু সামনে আছে, তাকে মেরে ফেলো। কিন্তু যখন তারা কিনুয়ের উপরে আক্রমণ করার চেষ্টা করলো তখন বোঝা গেল সেটা আসলে একটা ইলিউশন। আসল কিনু পাশেই দাঁড়িয়ে একটা পোর্টাল অ্যাক্টিভেট করে বলে, সাহস থাকলে আমার ফরমেশনের ভিতরে এসো, আমি তোমাদের জন্য অপেক্ষায় আছি। এটা শুনে প্রথম দল সঙ্গে সঙ্গে তাকে অনুসরণ করে ফরমেশনের ভিতরে ঢুকে পড়ে। পিছনে মাস্টার জিয়ানো বাকি সবাইকে বলে, আমার সঙ্গে থেকো, না হলে মারা যাবে। এখন অনেকগুলো কাল্টিভেটারের আলাদা আলাদা দল তৈরি হয়ে গিয়েছিল, যাদের মধ্য থেকে কেউ মাস্টার জিয়ানোর সঙ্গে গেলেও কেউ সরাসরি কিনুয়ের ফরমেশনে ঢুকে পড়ল। ভিতরে ঢুকে সবাই আলাদা আলাদা সমস্যার সম্মুখীন হতে লাগলো। অন্যদিকে কিনু এক একটা দলের কাছে গিয়ে নিজের সেলেস্টিয়াল স্পিয়ার বের করে আক্রমণ করতে লাগে, আর তাদেরকে হারিয়ে সে এক এক করে সবাইকে গড লকিং টাওয়ারের ভিতরে বন্দি করতে শুরু করে। অন্যদিকে এখনও শুধু মাস্টার জিয়ানো আর মিস হংফ্যাংয়ের দলই বাকি আছে, যাদের ওপর অনেক ফ্লেম আর থান্ডারের আক্রমণ হচ্ছিল। তারা প্রাণপণ চেষ্টা করছিল বাঁচতে, কিন্তু তাদের অনেক সঙ্গী মারা যায়। অতি কষ্টে জিয়ানো, মিস হংফ্যাং ও তার ভাই এবং আরও কয়েকজন কাল্টিভেটর বেঁচে একটা সাইডে এসে দাঁড়ায়, যেখানে মিস হংফ্যাং সবার উদ্দেশ্যে বলে, ভয় পেও না, যদি আমরা সাহস রাখি তবে আমি নিশ্চিত আমরা এই ফরমেশন ভেঙে এখান থেকে বাইরে আসতে পারবো, তারপর কিনুকে মেরে ফেলবো। সে এটা বলতেই হঠাৎ করে তার পিছনে একটা পোর্টাল খুলে যায়। সেখান থেকে কিনু ভীষণ কুল হয়ে বেরিয়ে আসে, কারণ এর মধ্যে সে বাকি সবার কাজ শেষ করে ফেলেছিল। বাইরে আসতেই সে মিস হংফ্যাংকে বলে, এত বেশি ওভার কনফিডেন্ট হওয়া ভালো নয়। এটা শুনে মিস হংফ্যাং বুঝতে পারে না কিনু কি বলতে যাচ্ছে, তাই সে দ্রুত নিজের তলোয়ার হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিনুয়ের ওপর আক্রমণ করার জন্য। কিন্তু অন্যদিকে আমরা দেখি কিনুও নিজের সেলেস্টিয়াল ওয়েপেন বের করে অল্প সময়ের মধ্যেই তাকে বুঝিয়ে দেয় কেন তার কিনুকে ভয় পাওয়া উচিত, কারণ কিনু তার সেলেস্টিয়াল ওয়েপেন ব্যবহার করে মিস হংফ্যাংয়ের তলোয়ারকে ভেঙে ফেলে। অন্যদিকে বাকি যারা পালাতে চাইছিল কিনু তাদেরকেও পালাতে দেয় না, বরং সে নিজের গড লকিং আর্টিফ্যাক্ট ব্যবহার করে ওখানে উপস্থিত সবাইকে বন্দি করে নেয়। এভাবে একে একে যতজন সেলেস্টিয়াল গড কিনুকে মারতে এসেছিল কিনু তাদের সবাইকে বন্দি করে ফেলে। এরপর সে কাল্টিভেশন করতে শুরু করে আর মনে মনে ভাবে, আমাকে দ্রুত নিজের লেভেল ব্রেক থ্রু করতে হবে। একবার আমি সেলেস্টিয়াল গড রিয়েলমে প্রবেশ করতে পারলে তারপরেই আমি মিস জিয়ানলির সঙ্গে দেখা করতে যেতে পারবো। এসব কিছু ভেবে কিনু আবারও ফরমেশন আর্টে শেখা শুরু করে দেয়। এভাবে করতে করতে কিনু অবশেষে লেভেল 8-এর ফরমেশন পর্যন্ত পৌঁছে যায়। এটা দেখে সে মনে মনে বলে, এই লেভেল 8-এর ফরমেশন তো যেন একদম আলাদাই একটা ছোট্ট দুনিয়ার মতো। এটা বানাতে আমার কোনো বেসের দরকার নেই, বরং 5টা ভিন্ন ভিন্ন এলিমেন্টের দরকার, মেটাল, উড, ওয়াটার, ফায়ার অ্যান্ড আর্থ। এর ভিতর আমি আইস, ফায়ার, ডার্কনেস, লাইট, থান্ডার ইত্যাদি নানা শক্তিশালী অ্যাটাক তৈরি করতে পারবো নিজের শত্রুদেরকে শাস্তি দেওয়ার জন্য। তবে এই লেভেল 8-এর ফরমেশন শেখা এতটাও সহজ হবে না। কিন্তু এসব কিছু ভাবছিলই কি হঠাৎ সে অনুভব করলো যে মিনি মাউন্টেনের বাইরে কেউ এসেছে। ওরা কিছু সেলেস্টিয়াল গড কাল্টিভেটর। তাদের মধ্য থেকে এক মেয়ে তার বোনকে প্রশ্ন করে যে মিস হংফ্যাং কোথায় গায়েব হয়ে গেল।
কিনিউ কি তাকে মেরে ফেলেছে? তার বোন উত্তর দেয়, চিন্তা করো না, আমাদের কিচ্ছু হবে না, কারণ আমাদের সঙ্গে আছে মাস্টার ইউ গ্যাং আর তাংজুই। কিনিউ কোনোভাবেই আমাদেরকে একসাথে হারাতে পারবে না। এগুলো শুনে অন্যদিকে তাংজুই মনে মনে বলছিল, এই বোকারা কিছুই জানে না। একবার এরা কিনিউয়ের সেলেস্টিয়াল স্পিয়ারের সঙ্গে মুখোমুখি হলে তখনই বুঝবে এরা কাকে আন্ডার এস্টিমেট করছে। এসব কিছু চলছিলই কি হঠাৎ একটা স্পেস টাইম ট্র্যাক পোর্টাল খোলে, যার ভিতর থেকে আওয়াজ আসে, আমাদের লর্ড এখানে এসে গেছেন, তাই ততক্ষণাৎ ওনার সামনে নত হয়ে সম্মান জানাও। এটা শুনে মিনি মাউন্টেনের বাইরে থাকা সব সেলেস্টিয়াল গডেরা রেগে যায়। তারা বলে, কে তুমি? আমাদেরকে এভাবে হুকুম দেওয়ার সাহস কীভাবে হলো? ঠিক তখনই দেখা যায় ওই পোর্টাল থেকে দুজন লোক বেরিয়ে আসে। তাদের নাম জিনকাং ও জিনলাং। তারা দুজনই মিড লেভেলের সেলেস্টিয়াল গড, অথচ তারা শুধু সার্ভেন্ট। তাহলে ভেবে দেখো তাদের লিডার কতটা শক্তিশালী, যার নাম মিস্টার কিউজং। তার ফ্লোটিং আর্মার দেখে সবাই তাকে চিনতে পারে এবং সঙ্গে সঙ্গে সবাই মিলে মিস্টার কিউজংকে সম্মান জানাতে লাগে। এমনকি তাং জুইকেও বাধ্য হয়ে তার সামনে মাথা নত করতে হয়। তার সাথে সাথে সে নিজের মনে মনে বলে, এই কিউজংকে কে কিনিউয়ের ব্যাপারে খবর দিল? সেখানে কেন এসেছে? আমার পুরো পরিকল্পনাটাই ভেস্তে গেল, কারণ সে কিনিউকে মেরেও ফেলতে পারবে, তার সাথে সাথে সমস্ত ট্রেজার নিজের সঙ্গে নিয়েও যাবে। এতে আমার কোনো লাভই হবে না। অন্যদিকে কিনিউ নিজের ফরমেশনের ভিতর থেকে মিস্টার কিউকে দেখছিল। সে মনে মনে বলে, তাংজুই যদি এর সামনে মাথা নত করে, তবে এই মিস্টার কিউ আসলেই আপার রিয়েলামের হাই লেভেলের সেলেস্টিয়াল গড। কিনিউ এসব কিছু ভাবছিল, আর বাইরে মিস্টার কিউ তার দুজন সার্ভেন্টকে হুকুম দেয়, সামনে এগিয়ে এই ফরমেশনকে ভেঙে ফেলো। একই সঙ্গে সে বাকি সেলেস্টিয়াল গডদেরকেও বলে, তোমরা সবাই আমার আদেশ মানবে। কেউ যদি আমার কথা অমান্য করার সাহস দেখায়, আমি তাকে প্রাণে মেরে ফেলবো। তাই সবাই বাধ্য হয়ে মিস্টার কিউয়ের ইশারায় ফরমেশন ভাঙার চেষ্টা করতে লাগে। ওই দুই সার্ভেন্ট নিজেদের পুরো চেষ্টা করে, কিন্তু তবুও তারা কিনিউয়ের ফরমেশন ভাঙতে পারে না। তাই তারা অনুরোধ করে, মাস্টার দয়া করে আপনি সাহায্য করুন, আমরা এটা ব্রেক করতে পারছি না। এটা শুনে মিস্টার কিউ সামনে এগিয়ে এসে নিজের ফ্যান ব্যবহার করে এক খতরনাক অ্যাটাক করে। যেহেতু সে এখানে স্পেস ল জানতো, তাই তার অ্যাটাকের কারণে এক স্পেস টাইম ট্র্যাক পোর্টাল খুলে যায়, যেটা কিনিউয়ের ফরমেশনকে ভেঙে সেটাকে নিজের ভিতরে টেনে নেয়। মাত্র 1 সেকেন্ডের ভিতর মিস্টার কিউ কিনিউয়ের এই শক্তিশালী ফরমেশনটাকে ভেঙে দিল। এটা দেখে কিনিউ নিজেও হতবাক হয়েছে। তারপর মিস্টার কিউয়ের চোখ কিনিউয়ের উপরে পড়ে। সে সঙ্গে সঙ্গে কিনিউকে ধরার জন্য ভয়ঙ্কর একটা সোল অ্যাটাক তার উপরে করে। এটা দেখে কিনিউ কোনো মতে নিজেকে সামলে নিয়ে নিজের লিয়ান আর্টিফ্যাক্টের ভিতরে যেতে চাইছিল, যার জন্য সে যখনই পোর্টাল খোলে ঠিক তখনই মিস্টার কিউ তার স্পেস ল ব্যবহার করে কিনিউয়ের উপরে হামলা করে দেয়, যার জন্য কিনিউ নিজের লিয়ান আর্টিফ্যাক্টের ভিতরে ঢুকতে পারে না। তখন মিস্টার কিউ তাকে বলে, চলো আমার সামনে চলে এসো, কারণ তোমার আর্টিফ্যাক্ট আমার স্পেস ল এর সামনে কোনো কাজে আসবে না। এইসব কথা কিনিউও শুনছিল আর মনে মনে ভাবছিল, যদি আমাকে মিস্টার কিউকে হারাতে হয় তবে আমাকে 8 লেভেলের ফরমেশন বানাতেই হবে, কারণ 8 লেভেলের ফরমেশন নিজেই একটা ছোট্ট দুনিয়া, যার নিজস্ব স্পেস ল থাকবে, একেবারে আমার কিয়ানকুন ওয়ার্ল্ড আর্টিফ্যাক্টের মতো। যেহেতু এখানে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন ছিল, তাই কিনিউ নিজের সমস্ত মনোযোগ ওই লেভেল 8-এর ফরমেশনের মধ্যে লাগায়। অল্প সময় চেষ্টা করার পর সে হঠাৎ লেভেল 8-এর ফরমেশনকে অ্যাক্টিভেট করে ফেলে, যেখানে চারিপাশে একটা ছোট্ট দুনিয়া তৈরি হয়ে যায়। আর মিস্টার কিউ তার সব সঙ্গীকে নিয়ে সেই দুনিয়ার ভিতরে আটকা পড়ে। জিনকান হামলা করে সেখানে একটা স্পেস টাইম ট্র্যাক পোর্টাল খোলার চেষ্টা করে, কিন্তু সে এমনটা করতে পারে না। সে হতাশ হয়ে মিস্টার কিউকে বলে, এটা কোনো ইলিউশন নয়, বরং সত্যিকারের একটা দুনিয়া। এটা শুনে মিস্টার কিউও নিজের স্পেস ল ব্যবহার করে একটা স্পেস টাইম ট্র্যাক পোর্টাল খোলার চেষ্টা করে, যাতে সে এখান থেকে পালাতে পারে। কিন্তু তার স্পেস ল একেবারেই কাজে আসছিল না, যেটা দেখে সে অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? কিনিউ নিজের স্পেস ল কিভাবে তৈরি করতে পারে? এই জিনিসটা তো অসম্ভব। নিজের স্পেস ল তৈরি করার ক্ষমতা শুধু গড কিং লেভেলের কাল্টিভেটরের পক্ষেই সম্ভব। অন্যদিকে কিনিউ যে ফরমেশনের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, এখন তার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়। সে বুঝতে পারে আলটিমেট কাল্টিভেশনের শুধু একটাই রাস্তা আছে, যাকে বলা হয় ল অফ স্পেস। যে ল অফ স্পেসকে পুরোপুরি আয়ত্ত করতে পারবে সেই আসল কাল্টিভেটর হবে। কিনিউ সমস্ত মিস্ট্রি বুঝতে পেরে গিয়েছিল, কেন মাস্টার লিয়ান এত সহজে স্পেসকে কন্ট্রোল করতে পারত। কারণ চারিপাশে যেখানেই যাও না কেন শুধু একটাই স্পেস ল ব্যবহৃত হয়, সেটা মর্টাল ওয়ার্ল্ড হোক কিংবা ডিভাইন রিয়েলাম। আর এসব কিছু কম্বাইন হয়ে একটা বিশাল ইউনিভার্স তৈরি হয়, যেখানে সব জায়গাতেই এক ধরনের স্পেস ল কাজ করে। কিন্তু কিনিউয়ের লেভেল 8-এর ফরমেশনের ভিতরের ব্যাপারটা একেবারে আলাদা। এখানে কিয়ানকুন ওয়ার্ল্ড আর্টিফ্যাক্টের ট্রেজারের স্পেশাল ল ব্যবহার হচ্ছে। অর্থাৎ কিনিউয়ের লেভেল 8, 9 বা 10-এর ফরমেশনের ভিতরে প্রবেশ করলে
বড় বড় কাল্টিভেটাররাও তাদের নিজস্ব স্পেস ল ব্যবহার করতে পারবে না। যেহেতু কিনুয়ের সমস্ত আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গেছে, তাই সে চিৎকার করে বলে, আমি জেনে গেছি, আমি সব বুঝে গেছি। তারপরই একটা গোল্ডেন এনার্জি তার ওপরে নেমে আসে। এর মানে কিনুয়ের লেভেল ব্রেক থ্রু হতে চলেছে। সে এখন এক লো লেভেলের সেলেস্টিয়াল গড হয়ে যাবে। কিন্তু এরকম ভয়ঙ্কর এনার্জি আজ পর্যন্ত কারোর ব্রেক থ্রুয়ের সময় দেখা যায়নি। তাই দূর থেকে সবাই এটা দেখে একদম অবাক হয়ে যায়। এমনকি মিস জিয়ানলির বাবাও এসব কিছু দেখছিল এবং সে বলে একজন নতুন যোদ্ধার জন্ম হলো, যার ভিতরে অনেক বেশি পোটেনশিয়াল আছে। এর জন্য সবাই কিনুকে একটু একটু ভয় পেতেও শুরু করে। তাদের আশঙ্কা ছিল যদি কিনু এত শক্তিশালী হয়ে যায় যে সে এই টেম্পারারের সাথে মোকাবিলা করতে পারবে, তবে এটা একদমই গ্রহণযোগ্য নয়। তাই তারা আগে ভাগে কিনুকে পথ থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। এরপর সিন আবারও কিনুয়ের উপরে চলে আসে, যে নিজের লিয়ান আর্টিফ্যাক্টের ভিতরে বসে কাল্টিভেশন করছিল। সে নিজের বডির ভিতরে সোল কোর পুরোপুরি রিফাইন করে ফেলে, যার এনার্জি অন্য সবার থেকে অনেক বেশি উজ্জ্বল আর প্রখর ছিল। হঠাৎ করেই কিনিউ নিজের সোলসিয়ের ভিতরে এক মেয়েকে দেখতে পায়, যার নাম মিস জু কিউমি। সে কিনিউকে জানায়, তুমি এখন এক সেলেস্টিয়াল গড হয়ে গেছো, তাই এখন সময় এসে গেছে তোমাকে আমার আসল সত্যটা জানানোর। আমি ডিভাইন রিয়েলমে একসময় গডেস অফ লাইফ নামে পরিচিত ছিলাম। আমি গড কিং লেভেলে থাকলেও এই এম্পারার মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে মেরে ফেলেছিল। মৃত্যুর আগে আমি নিজের সমস্ত শক্তি 2 ফোঁটা অশ্রুতে রূপান্তরিত করি, যার একটি মিটিওর স্টোন তুমি পেয়েছো আর আরেকটি পেয়েছে জিয়ানলি। সব কিছু শুনে কিনু বলে, আপনি তো মাস্টার লিয়ানের প্রেমিকা, তাই না? উনি আপনাকে নিয়ে খুবই চিন্তিত থাকেন। এটা শুনে মিস জু কিউমি বলে, এখন আমি শুধু একটা কনসিয়াস মাত্র, যা শীঘ্রই খতম হয়ে যাবে। আমি আর তোমাদের বেশি বিরক্ত করতে পারবো না। এখন তোমরা দুজন আমার ডিসেবল। আমি চাই না তোমরা আমার মৃত্যুর প্রতিশোধ নিতে যাও। আমি শুধু চাই তোমরা দুজন সুখী জীবন কাটাও। এসব কথা বলে মিস জু কিউমির কনসিয়াস সেখান থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে কিনুয়ের চোখেও জল চলে আসে। সে বলে, আপনি চিন্তা করবেন না, আমি কখনোই জিয়ানলিকে ছেড়ে যাব না। এরপর আমরা দেখি কিনিউ নিজের এনার্জি দেখে খুশি হয়ে বলে, আমি এখন এক লো লেভেলের সেলেস্টিয়াল গড হয়ে গেছি, আর আমি লেভেল 8-এর ফরমেশনও তৈরি করতে পারি, যার কারণে আমি এখন এক গ্রেট গ্র্যান্ড ফরমেশন মাস্টারও হয়ে গেছি। এছাড়া আমার স্টেলার ট্রান্সফরমেশন লেভেলও ব্রেক থ্রু হয়েছে। আমি এখন ইউনিভার্স রিয়েলমের গ্রুভিং স্টেজে প্রবেশ করেছি। একসাথে এত কিছু হওয়ার কারণে কিনুয়ের শক্তি বহুগুণ বেড়ে যায়। সে আনন্দে বলে, এখন আমি লিয়ান আর্টিফ্যাক্টের 3rd ফ্লোরকেও আনলক করতে পারবো। কিন্তু এর আগে আমি যেসব সেলেস্টিয়াল গডকে বন্দি করে রেখেছি, আগে তাদের সাথে একটু দেখা করে আসি। এই বলে কিনু সেই দিকে রওনা দেয়। এরপরে দেখা যায় সেই লেভেল 8-এর ফরমেশনের কারণে সেখানে অনেক লাইটনিং অ্যাটাক ওই সব কাল্টিভেটারদের ওপর হচ্ছিল। মিস্টার কিউ এবং বাকিরা সেই সব লাইটনিং অ্যাটাক থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করতে থাকে, কিন্তু দুর্বল ওরিয়াররা আহত হয়ে গড ব্লকিং আর্টিফ্যাক্টের শিকলে বাধা পড়ে তার ভিতরে চলে যায়। শেষে মাত্র 8 জন সেলেস্টিয়াল গড ওরিয়ার বেঁচে ছিল, যাদের ওপর ক্রমাগত লাইটনিং অ্যাটাক এবং ফ্লেমের সাহায্যেও হামলা হচ্ছিল। মিস্টার কিউ স্পেস ল ব্যবহার করে নিজেকে রক্ষা করতে চাইলেও এখানে তার সেই শক্তি কাজ করছিল না। হঠাৎ কিনু একটা পোর্টাল ব্যবহার করে তাদের সামনে এসে দাঁড়ায়। সে বলে, তোমরা 8 জন কি আমার গড লকিং টাওয়ারের সামনে মাথা নত করতে প্রস্তুত? যদি তোমরা এমনটা করো তবে আমি তোমাদের ওপর দয়া দেখাবো। কিন্তু মিস্টার কিউ জবাব দেয়, অসম্ভব। তোমার এই সামান্য লাইটনিং অ্যাটাক আর ফ্লেম আমাকে হারাতে পারবে না। এটা শুনে কিনু উত্তর দেয়, আচ্ছা তাই নাকি? এটা বলার সাথে সাথেই সে ডিভাইন থান্ডার অ্যাটাক এনার্জি চার্জ করে মিস্টার কিউ ও তার সঙ্গীদের দিকে হামলা করে দেয়। এই অ্যাটাক খুবই খতরনাক ছিল, কিন্তু তবুও মিস্টার কিউ হার মানে না। সে তার ফ্লোটিং আর্মার ব্যবহার করে ওই অ্যাটাককে ব্লক করতে লাগে। কিনুও মনে মনে স্বীকার করে যে মিস্টার কিউ সত্যিই ভীষণ শক্তিশালী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিনুয়ের আক্রমণে মিস্টার কিউয়ের সঙ্গীরা একে একে হারতে লাগে। যেহেতু তারা নিজেরাই আত্মসমর্পণ করছিল, তাই কিনু তাদেরকে মারে না, বরং গড লকিং টাওয়ারে বন্দি করে ফেলে। এরপর সব কিছু শেষ হয়ে যায়। তখন কিনু দেখে 3 জন কাল্টিভেটর বাকি আছে, ই গ্যাং, তাংজুই এবং মিস্টার কিউ। এরা 3 জনই ছিল অনেক শক্তিশালী, আর কিনু ভাবছিল এরা তার ভালো গোলাম হতে পারবে। তাই কিনু সেখানে স্পেস ফরমেশন অ্যাক্টিভেট করতে লাগে, যার ফলে সেও এখন স্পেস নিয়ন্ত্রণ করতে পারছিল। আর সে মিস্টার কিউকে বলে, এটা আমার স্পেস। এই স্পেস ল ফরমেশনের ভিতর থেকে কেবল গড কিং লেভেলের কাল্টিভেটারই বের হতে পারবে, তাই আত্মসমর্পণ করো, নইলে আমি স্পেস টাইম ক্র্যাক পোর্টাল বানিয়ে তোমাকে ভয়েডে পাঠিয়ে দিব, যেখানে তুমি চিরদিনের জন্য হারিয়ে যাবে। এই কথা শুনে ই গ্যাং আর তাংজুই ভয় পেয়ে পালাতে লাগে, কিন্তু কিনু দ্রুত ই গ্যাংকে ধরে ফেলে। তাংজুই পালানোর চেষ্টা তো করে, কিন্তু কিছু দূর গিয়ে মাটিতে পড়ে যায়
এবং ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি নিজের হার মেনে নিচ্ছি, প্লিজ আমাকে প্রাণে মেরো না। এটা শুনে কিনু তাকেও না মেরে বন্দি করে ফেলে। এখন শেষে শুধু মিস্টার কিউ পড়ে রইল। কিনু কুলভাবে বলে, তুমি সত্যিই অসাধারণ, কিন্তু এখানে যা হবে তা আমার ইচ্ছা মতোই হবে। তারপর কিনু পুরো স্পেস ধ্বংস করে দেয় এবং ভয়েড পোর্টাল খোলে। এটা দেখে মিস্টার কিউ বুঝে যায় যে কিনুয়ের সামনে তার কোনো যোগ্যতা নেই, তাই সে আত্মসমর্পণ করে বলে, আমি তোমার গোলাম হতে রাজি। মিস্টার কিউ হেরে যাওয়ার খবর মিনি মাউন্টেনের বাইরে থাকা অন্য কাল্টিভেটরদের কানে পৌঁছতেই তারা ভয় পেয়ে যায় এবং ভাবতে লাগে, যখন আপার ডিভাইন রিয়ালামের এক সেলেস্টিয়াল গডও কিনুকে হারাতে পারলো না, তখন আমাদের কি ক্ষমতা আছে? আমাদের ওইসব ট্রেজারের কোনো দরকার নেই, আমরা শুধু বাঁচতে চাই। তাই তারা সবাই আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দৃশ্য চেঞ্জ হয়ে আপার ডিভাইন রিয়ালামের জিয়ান পরিবারে চলে আসে। সেখানে আমরা মিস জিয়ানলির বাবা জিয়ান ফানকে দেখি। তার স্ত্রী বলছিল, আশা করি ভবিষ্যতে আমাদের মেয়ে আমাদের উদ্দেশ্যকে বুঝবে। আমরা তার কোনো ক্ষতি চাই না, বরং চাই সবসময় জিয়ানলি নিরাপদে থাকুক। তাই আমরা চাইছি সে তাড়াতাড়ি বিয়ে করে নিক। এসব কথা হচ্ছিলই কি তখনই ঠিক তাদের একটা সার্ভেন্ট এসে খবর দেয়, মিনি মাউন্টেনে কিনিউ নামের এক অত্যন্ত শক্তিশালী ফরমেশন মাস্টারকে দেখা গেছে। তার ফরমেশন এতটাই শক্তিশালী যে শত শত সেলেস্টিয়াল গড মিলেও সেটি ভাঙতে পারেনি, এমনকি মিস্টার কিউ সেখানে আটকা পড়েছে। এত শক্তিশালী একজন ফরমেশন মাস্টারের কথা শুনে জিয়ান ফান নিজেও অবাক হয়ে যায়, কারণ এই ডিভাইন রিয়েলমে ফরমেশন মাস্টারদের প্রচণ্ড সম্মান দেওয়া হতো। তাই জিয়ান ফান বসে বসেই দূর থেকে মিনি মাউন্টেনকে স্ক্যান করতে লাগে এবং অবাক হয়ে দাঁড়িয়ে বলে, এটা তো এক লেভেল 8-এর ফরমেশন, যেখানে আলাদা ধরনের স্পেস ল ব্যবহার করা হয়েছে। বহু লাখ বছর আগে কেবল একজন গড লেভেলের কাল্টিভেটর ছিল, যার নাম মিস্টার জিবি। তিনি শুধু এই ধরনের ফরমেশন বানাতে পারতেন। এটা তো সত্যি অনেক বিশেষ একটা ব্যাপার। এমনকি মাস্টার জিয়ান ফানের স্ত্রীও বলে যে কোনো ওয়েপেন তৈরি করতে সবচেয়ে কঠিন কাজ হলো ফরমেশন তৈরি করা। যদি এই ছেলে এতটাই দক্ষ হয়, তবে আমাদের উচিত তাকে আমাদের পরিবারে আমন্ত্রণ জানানো, কারণ কিনিউকে পেলে জিয়ান পরিবার আরও শক্তিশালী হয়ে উঠবে। মাস্টার জিয়ান ফানও এতে সম্মতি জানায়, কারণ মাস্টার জিবির পর কিনিউ এত ট্যালেন্টেড যে সে একদিন ডিভাইন ফোর্জিং মাস্টার হতে পারবে। তাই তিনি সঙ্গে সঙ্গে তার এক সার্ভেন্টকে একটি ইনভিটেশন স্ক্রোল দিয়ে বলে, যত তাড়াতাড়ি সম্ভব ভিচি সিটিতে গিয়ে ওই ছেলেটিকে এখানে আসার আমন্ত্রণ জানাও। সার্ভেন্টও এই কথা শুনে ততক্ষণাৎ রওনা হয়ে যায়। এদিকে মাস্টার জিয়ান ফান মনে মনে বলে, কিনু মনে হচ্ছে তোমার নাম শীঘ্রই এই ডিভাইন রিয়েলমে দ্রুত ছড়িয়ে পড়বে। তবে তিনি জানতেনই না যে কিনু তার মেয়েকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। এরপর সিনে শিফট হয়ে মিনি মাউন্টেনে চলে আসে, যেখানে কিনু অনেক নতুন গোলাম পেয়েছিল, আর এরা সবাই সেলেস্টিয়াল গড রিয়েলমের কাল্টিভেটর। তাদেরকে দেখে কিনু বলে, আজ থেকে তোমরা সবাই আমার সার্ভেন্ট, আমার প্রতিটি আদেশ তোমাদের মানতে হবে। কিনুয়ের এই কথা শুনে সবাই একসাথে তাকে মাস্টার বলে ডাকতে লাগে, কিন্তু তাংজুইয়ের মনে তখনও বিদ্রোহের চিন্তা চলছিল। সে কিনিউকে ধোঁকা দিয়ে তাকে মেরে ফেলার প্ল্যান করছিল, কিন্তু যেই মাত্র এই চিন্তা তার মাথায় আসে, তখনই তার সোল আরও শক্তভাবে গডলকিং চেনে আবদ্ধ হয়ে যায় এবং সে যন্ত্রণায় কাতর হয়ে ওঠে। সে তৎক্ষণাৎ কিনিউয়ের কাছে ক্ষমা চেয়ে বলে, মাস্টার, দয়া করে আমাকে মাফ করে দিন। আজ থেকে আমি আর কখনোই আপনার বিরুদ্ধে যাওয়ার সাহস করব না। আমি ভীষণ ভুল করেছি। এই কথা শুনে কিনু বাকি সবার উদ্দেশ্যে বলে, তোমাদের সোল আমার গড লকিং আর্টিফ্যাক্টে আবদ্ধ। যদি কারোর মনে আমাকে ধোঁকা দেওয়ার সামান্য চিন্তাও আসে, তবে তার ফল তোমাদের ভুগতে হবে। তাই এই বিষয়টা মনে রেখো। এই সমস্ত কথা শুনে তাংজুই আস্তে আস্তে দাঁড়িয়ে বলে, ঠিক আছে মাস্টার, আমি সব বুঝে গেছি। এরপর কিনিউ তার সব গোলামকে লিয়ান আর্টিফ্যাক্টের ভিতরে যেতে বলে, শুধু মিস্টার কিউকে বাদে। বাকিরা চলে যাওয়ার পর আমরা মিস্টার কিউকে দেখি, যাকে আগের চেয়ে ভিন্ন দেখাচ্ছিল। কিনিউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে বলে, যদিও আমি তোমাকে আমার গোলাম বানিয়েছি, তো তুমি কি আমাকে মাস্টার বলে রাখতে সংকোচ বোধ করছো? কারণ তুমি আপার ডিভাইন রিয়ালামে অনেক সম্মানজনক একটা পজিশনে ছিলে, অনেকেই তোমাকে চিনত। মিস্টার কিউ জবাব দেয়, এমন কোনো ব্যাপার নয়, আপার ডিভাইন রিয়ালামে কেবল পাওয়ারফুলদেরকেই সম্মান করা হয়। কিনিউ, আমি দেখেছি তুমি কতটা শক্তিশালী, তাই তোমাকে মাস্টার বলে ডাকতে আমার একটুকু অসুবিধা নেই। অর্থাৎ মিস্টার কিউ মন থেকে কিনিউকে তার মাস্টার হিসেবে মেনে নিয়েছিল। এটা জেনে কিনুও খুশি হয় এবং তাকে নিজের একজন গুরুত্বপূর্ণ জেনারেল বানায়। সে বলে, তুমি বাকি সবাইকে কমান্ড দিবে, এই কাজে কেয়ারটেকার ফুও তোমাকে সাহায্য করবে, আর ভবিষ্যতে তুমি আমার এক অন্যতম অ্যাটেন্ডেন্ট হয়ে উঠবে। মিস্টার কিউ কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, আমি কখনোই আপনাকে নিরাশ করব না। এরপর হঠাৎ লুওসই, হংইউ, বুলান আর পয়জনাস সেন্টিপেড এসে খুশি মনে জানায়, আমরা লিয়ান আর্টিফ্যাক্ট থেকে বের হয়ে আমাদের ডিভাইনের ট্র্যাভলিউশনকে সেন্স করেছি
যেটা আজ থেকে 100 বছর পরে আমাদের দিকে আসবে। এটা শুনে কিনিউ নিশ্চিত হয়ে বলে যে তার লিয়ান আর্টিফ্যাক্টের ভিতরকার কিয়ানকুন ওয়ার্ল্ডের স্পেস ল সত্যিই আলাদা, যেখানে হ্যাভেনলি লও কার্যকর হচ্ছে না। অর্থাৎ কিনিউয়ের কিয়ানকুন ওয়ার্ল্ড আর্টিফ্যাক্টের ভিতর কোনো হ্যাভেনলি ট্র্যাবুলেশন এক্সাম তার অনুমতি ছাড়া হতে পারবে না। ভবিষ্যতে এই বিষয়টি সে নিজের অনেক কাজে ব্যবহার করতে পারবে। এর জন্য কিনিউ খুশি হয়ে সবাইকে বলে, ঠিক আছে, এখন তোমরা নিজেদের কাল্টিভেশনে মনোযোগ দাও। এটা শুনে ওরা সবাই ঠিক এমনটাই করে। তখনই হঠাৎ কিনিউ তার ভাই সেবলকে বলে, তুমিও অনেক উন্নতি করেছো, এবার আমার সঙ্গে বাইরের দুনিয়া ঘুরে দেখবে চলো। সেবলও এতে রাজি হয়ে বলে, ভাই তুমি আমাকে সত্যি অবাক করে দিয়েছো। আমি ভেবেছিলাম আমার স্পিয়ার টেকনিক দিয়ে তোমাকে হারিয়ে আমি এগিয়ে গেছি, কিন্তু পরে জানলাম তুমি বহু সেলেস্টিয়াল গডকে গোলাম বানিয়েছো এবং ব্রেক থ্রু করে আমার চেয়েও এগিয়ে গেছো। সত্যিই ভাই, তোমাকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব। সেবল এসব কিছু বলছিল কি, এমন সময় হঠাৎ বাইরে থেকে ক্যাপ্টেন হোয়াংজিন এসে কিনিউকে ডাকে। এটা শুনে কিনিউ দ্রুত বাইরে বেরিয়ে আসে। সেখানে মিস্টার হোয়াংজিন এবং আর্মি গংলান এসেছিল। গংলান নিজের পরিচয় দিয়ে বলে, আমি ভিচি সিটির সিটি লর্ড। আমাকে হোয়াংফু পরিবারের ইস্টার্ন এক্সট্রিম হোলি এম্পারার পাঠিয়েছে যেন আমি তোমাকে আমাদের পরিবারে আমন্ত্রণ জানাতে পারি। আমি জানি প্রিন্সেস হোয়াংজিন তোমার খুব ভালো বন্ধু এবং সেও চায় তুমি এই আমন্ত্রণ গ্রহণ করো আর আমাদের সঙ্গে জুয়ানজিন মাউন্টেনে যাও। এটা শুনে কিনিউ ওই স্ক্রোল পড়ে বলে, যদি আমি এই আমন্ত্রণ গ্রহণ করি তবে কি আমাকে হোয়াংফু পরিবারের দয়ার ওপর নির্ভর করে বাঁচতে হবে? এটা শুনে মিস হোয়াংজিন এগিয়ে এসে বলে, আমি ভালো করে জানি তোমার নিজের সম্মান আর স্বাধীনতার কতটা মূল্য আছে, তাই আমরা তোমাকে কোনোভাবেই বেশি বিরক্ত করব না। এমনকি আমি আমার ফাদারের সাথে অর্থাৎ হোলি এম্পারার সাথেও তোমার এই ব্যাপার নিয়ে আলোচনা করেছি। যদি তুমি আমাদের সাথে যোগ দাও তাহলে পরে যখন ইচ্ছে করবে তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারবে, তোমাকে কেউই আটকাবে না। এ সমস্ত কথা শুনে কিনিউ হেসে বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাদের হোয়াংফু ফ্যামিলিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। এরপরে কিনিউ নেমে এসে সেবলকেও এই বিষয়ে জানায় যে আমি জুয়ানজিন মাউন্টেনকে জয়েন করার সিদ্ধান্ত নিয়েছি। এটা শুনে সেবল প্রশ্ন করে, কিন্তু হাউফি তো এখনও সুরাসিতে আছে, আমাদের তো সুরাসিকেই জয়েন করা উচিত ছিল, তাই না? এতে কিনিউ সেবলকে বলে, এই প্রিন্সেস হোয়াংজিন বহুবার আমার প্রাণ বাঁচিয়েছে, তাই আমি তার অফারকে প্রত্যাখ্যান করতে পারিনি। কিনিউ সেবলের সাথে এসব বলছিল কি, ঠিক তখনই হঠাৎ গংলানের নজর সেখানে থাকা মিস্টার কিউয়ের ওপরে পড়ে, যার পর তারা দ্রুত মিস্টার কিউয়ের কাছে চলে আসে, কারণ মিস্টার কিউও আপার সেলেস্টিয়াল গড রিয়েলামের একজন সুপরিচিত যোদ্ধা ছিল। এখানে কিনিউ মিস্টার কিউকে তাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, এখন থেকে এ আমার একজন গুরুত্বপূর্ণ অ্যাটেন্ডেন্ট। এ কথা শুনে হোয়াংজিনে বলে, এটা তো খুব ভালো হলো, আমি মিস্টার কিউকেও আমাদের হোয়াংফু ফ্যামিলিতে আমন্ত্রণ জানাতে চাই। এখন এসব আলোচনা শেষে সবাই উড়ে ভিচি সিটি লর্ডের মেনশনের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে দেখা যায় যে কিনিউকে ইনভাইট করার জন্য অন্য বড় বড় 7 ফ্যামিলির মেসেঞ্জাররাও আগে থেকেই অপেক্ষা করছিল। প্রতিটি ফ্যামিলির হোলি এম্পারার চাইছিল কিনিউ তাদের ফ্যামিলিতে যোগ দিক। তারা সবাই তাদের ইনভিটেশন লেটার কিনিউয়ের সামনে উপস্থাপন করে। এর মধ্যে সুরাসি ফ্যামিলির ইনভিটেশন, এমনকি জিয়ান ফ্যামিলির ইনভিটেশনও ছিল। এগুলো দেখে কিনিউ ভাবে এরা সবাই খুব নামি দামি ফ্যামিলি, কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে আমি ইতিমধ্যে হোয়াংফু ফ্যামিলিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এটা শোনার পর আর কেউই কিচ্ছু বলতে পারে না। মিস হোয়াংজিন কিনিউকে বলে, তোমার ডিমান্ড খুব দ্রুত বেড়ে গেছে, তবে আমরা খুশি যে তুমি আমাদের জয়েন করছো। এরপর তারা ভিচি সিটির টেলিপোর্টেশন অ্যারে ব্যবহার করে হোয়াংফু ফ্যামিলির মেনশনে চলে যায়, যেই মেনশনটা ছিল অনেকে বিশাল ও রাজকীয়। সেখানে উপস্থিত গার্ডদেরকে দেখে সেবল মনে মনে ভাবে, এরা সবাই যদি মিড লেভেলের সেলেস্টিয়াল গড হয় তাহলে হোয়াংফু এম্পারার নিজে কতটা শক্তিশালী হবেন। এভাবে তারা ধীরে ধীরে ওপরে উঠতে লাগে, যেখানে হোয়াংফু এম্পারার আর তার স্ত্রী কিনুয়ের জন্য অপেক্ষায় ছিল। কিন্তু সবথেকে বেশি উৎসাহী ছিল হোয়াংজিনের ছোট বোন হোয়াংলিন। সে দৌড়ে গিয়ে নিজের বোনকে জড়িয়ে ধরে বলে, সিস্টার, আমি অনেক দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে তুমি ফিরে এলে। তারপর সে কিনুয়ের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, এটাই সেই ছেলেটি কিনিউ, গ্রেট গ্র্যান্ড ফরমেশন মাস্টার। দেখতে তো বেশ হ্যান্ডসাম, বলতে হবে বিগ সিস্টার, তোমার পছন্দ দারুণ। এটা শুনে মিস হোয়াংজিন লজ্জা পেয়ে বোনকে সরিয়ে দিয়ে দ্রুত তার বাবার দিকে এগিয়ে গিয়ে বলে, ফাদার, এ হলো কিনিউ। তারপর সেবল, কিনিউ ও মিস্টার কিউ সামনে এগিয়ে হোলি এম্পারারকে সম্মান জানায়। এম্পারার কিনিউকে দেখে অনেকে বেশি খুশি হয়েছে। তার সাথে সাথে তিনি প্রথম দেখাতেই কিনিউকে চিনে ফেলেন। কিনিউ উত্তর দেয়, আপনি একেবারে ঠিক চিনেছেন, কারণ আমি জীবনের অনেকটা সময় কাল্টিভেশন আর ফরমেশন শেখাতেই কাটিয়েছি। এটা শুনে হোয়াংফু এম্পারার হেসে বলে, এই কারণে তোমার ফরমেশন এত শক্তিশালী।
তারপর হোয়াংফু এম্পারার তার বোন মিস হোয়াংফু লুজিংকে জিজ্ঞেস করে কিনিউকে তোমার কেমন লাগলো, যেটাতে মিস লুজিং উত্তর দেয় মোটামুটি। তখনই হঠাৎ মিস হোয়াংজিনের বড় ভাই তার বাবাকে জিজ্ঞেস করে কিনিউ তো এখানে এসে গেছে, কিন্তু আপনি কি ভেবেছেন তাকে হোয়াংফু ফ্যামিলিতে কোনো পজিশন দিবেন? এটা শুনে এম্পারার ভাবে হোয়াংফু ফ্যামিলিতে মোট 4টি হল আছে, আর তার মধ্যে একটি হল হলো লুয়ানজুয়ান হল। এম্পারার চাইছিলেন কিনিউকে সেই হলের মাস্টার বানাতে, কিন্তু মিস লুজিং এতে রাজি হয় না। সে বলে এটা সম্ভব নয়, কিনিউ এক নতুন মেম্বার, আর সে শুধু এখন এক লো লেভেলের সেলেস্টিয়াল গড, এমনকি সে এই রিয়েলমের পিকেও পৌঁছায়নি। অথচ অসংখ্য মহান কাল্টিভেটর বিগত 6 বিলিয়ন বছর ধরে এই পজিশনের জন্য চেষ্টা করছে, তাই সিদ্ধান্তটা মেরিটের উপরে হওয়া উচিত। আসলে লুয়ানজুয়ান হল মাস্টার হওয়ার জন্য আরও 2জন প্রার্থী ছিল। একজন ক্যাপ্টেন ডং হু, যে সেলেস্টিয়াল গড আর্মিদের লিডার, আরেকজন হলো জু ইউ, যে মিস লুজিংয়ের ডিসাইবল। তাই মিস লুজিং চাইছিল তার ডিসাইবেলই পরবর্তী হলমাস্টার হোক, কিন্তু হোয়াংজিনের বোন হোয়াংলিন সামনে এসে বলে কিনিউ জু ইউয়ের থেকে অনেক বেশি শক্তিশালী। আপনি নিজেও শুনেছিলেন 100-এর বেশি সেলেস্টিয়াল গড, এমনকি মিস্টার কিউ ওর ফরমেশন ভাঙতে পারেনি। তাই আমি কিনিউকেই হল মাস্টার হিসেবে সমর্থন করছি। এটা শুনে তার ভাই সামনে এসে বলে কেননা একটা ফেয়ার প্রতিযোগিতা করানো হোক, যে জিতবে সেই নিউ হলমাস্টার হবে। এম্পারারও এতে রাজি হয়ে যায়, কিন্তু মিস লুজিংও বলেন না, কিনিউয়ের কাছে অনেক ফরমেশন আর স্পেস লয়ের নলেজ আছে। সে এইসব ছোটো মোটো ট্রিক ব্যবহার করে সহজেই ডং হু আর জু ইউ দুজনকেই হারাতে পারবে। এটা শুনে এম্পারার অবাক হয়ে বলে তাহলে তুমি কি চাইছো? মিস লুজিং উত্তর দেয় এই প্রতিযোগিতা হওয়া উচিত শক্তির উপরে বেস করে, নাকি ফরমেশনের ওপর। তাই আমি চাই কিনিউয়ের পাশাপাশি ওর সুপারিনটেন্ডেন্টরাও এই প্রতিযোগিতায় অংশ নিক। এটা শুনে সে বলে অবাক হয়ে যায়। এরপরে ঠিক করা হয় যে এই প্রতিযোগিতা 3টি রাউন্ডে হবে। প্রথম রাউন্ডে লো লেভেল সেলেস্টিয়াল গডদের লড়াই, দ্বিতীয় রাউন্ডে মিড লেভেল সেলেস্টিয়াল গডদের লড়াই, আর শেষ ফাইনাল রাউন্ডে ডং হু এবং জু ইউ আর কিনিউয়ের মধ্যে লড়াই হবে। যেই দল এই 3টি রাউন্ডের মধ্যে 2টো রাউন্ড জিতবে সেই হবে নিউ হলমাস্টার। আসলে মিস লুজিং মনে মনে ভাবছিল কিনিউ শক্তিশালী তো বটে, সে হয়তো আমার ডিসাইবেলকেও হারাতে পারবে, কিন্তু তার সুপারিনটেন্ডেন্টরা এত শক্তিশালী নয়। আমি যদি আমার ডিসাইবেলের জন্য 2জন শক্তিশালী যোদ্ধা বেছে দেই তবে তার জয় নিশ্চিত হবে। এম্পারারও তার মনের কথা বুঝে গিয়েছিল, কিন্তু কিনিউ বলে কোনো সমস্যা নেই এম্পারার, যদি মিস লুজিং এমনটাই চায় তবে আমার কোনো আপত্তি নেই। আমি কাউকে জোর করতে চাই না, যে জিতবে সেই পরবর্তী হলমাস্টার হবে। এটা শুনে মিস লুজিং খুশি হয়ে বলে 1 বছর পরে এই প্রতিযোগিতা হবে। তারপর সে ওখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর এম্পারার ধীরে দাঁড়িয়ে কিনিউয়ের কাছে এসে বলে জুয়ানজিন মাউন্টেনে আসার জন্য আমি তোমাকে একটি উপহার দিতে চাই। যেটা বলে তিনি নিজের কাছ থেকে 3টি ওয়েপেন ফোর্জিং স্ক্রোল বের করে কিনিউকে দিয়ে দেয়। এই সব পাওয়ারফুল ওয়েপেন ফোর্জিং স্কিল পেয়ে কিনিউ খুশি হয়ে বলে ধন্যবাদ এম্পারার, এগুলো ব্যবহার করে আমি ভবিষ্যতে আরও শক্তিশালী হতে পারবো। কিনিউ কৃতজ্ঞতা প্রকাশ করে স্ক্রোলগুলো নিজের কাছে রেখে দেয়। এরপর এম্পারার তার 2 মেয়েকে বলে কিনিউকে ফ্লোটিং ক্লাউড মেনশনে নিয়ে যাও। মিস হোয়াংজিন ও মিস হোয়াংলিন ঠিক এমনটাই করে। পথে হাঁটতে হাঁটতে হোয়াংজিনে বলে কিনিউ তোমাকে এই প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে হবে। আমার আন্টি কোনো সাধারণ মানুষ নয়, তার অনেক শক্তিশালী ডিসাইবেল আছে, এমনকি আমি নিশ্চিত যে তিনি তার ডিসাইবেলকে প্রিমোডিয়াল স্পিরিচুয়াল ট্রেজারও দিবেন, যাতে ওনার ডিসাইবেল সেটার ইউজ করে এই কম্পিটিশন জিততে পারে। এটা শুনে কিনিউ হেসে বলে চিন্তা করো না, একজন কাল্টিভেটরকে তো আমি সহজেই সামলে নিতে পারবো। হঠাৎ সেবল সামনে এসে বলে ভাই লো লেভেল সেলেস্টিয়াল গড রাউন্ডে আমাকে লড়াই করতে দিও, আমি তোমার জন্য অবশ্যই জিতব। কিনিউ এতে রাজি হয়ে যায়। একই সঙ্গে সে মনে মনে ভাবে এখন আমি লো লেভেল সেলেস্টিয়াল গড হয়ে গেছি, হয়তো এখন আমি গোল্ডেন অর্বও রিফাইন করতে পারবো, এর জন্য আমাকে কাল্টিভেশনে বসতে হবে। সে সব কিছু ভাবছিলই কি তখনই হঠাৎ কয়েকজন মেয়ের একটি দল তাদের পথ আটকায়। হোয়াংজিন ও হোয়াংলিনে বলে এরা আমার আন্টির ডিসাইবেল, আর এরা খুবই অ্যারোগেন্ট, শুধু মিস লুজিংয়ের কারণে কেউই এদের কিচ্ছু বলতে পারে না। ওই মেয়েরা পথ আটকে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কিনিউ কে? এটা শুনে কিনিউ এগিয়ে এসে বলে আমি কিনিউ, বলো আমার সাথে তোমাদের কি কাজ আছে? তখন তারা কিনিউকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। তারা বলে তুমি কি সত্যি মনে করো যে তুমি আমাদের সিস্টার জু ইউকে হারাতে পারবে? আসলে মিস লুজিংয়ের ডিসাইবেল জু ইউ একজন মেয়ে। এদিকে ওই সব মেয়েরা এখনও কিনিউকে নিয়ে অপমানজনক কথা বলতে থাকে। এটা দেখে হোয়াংলিং সহ্য করতে পারে না। সে সঙ্গে সঙ্গে নিজের চাবুক বের করে আক্রমণ করে বলে চুপ করো।
কিনিউ একজন গ্রেট গ্র্যান্ড ফরমেশন মাস্টার, যাকে আমাদের হোলি এম্পারার নিজে আমন্ত্রণ জানিয়েছেন। তোমরা তার সামনে এভাবে কথা বলতে পারো না। কিন্তু ওই মেয়েরা উত্তর দেয়, প্রিন্সেস, আমরা আপনার সাথে কোনো কথা বলছি না। কিনিউ তখন শান্তভাবে হোয়াং জিন এবং হোয়াং লিনকে বলে, ওদের সাথে সময় নষ্ট করো না, চলো আমরা সামনে যাই। এটা বলে তারা সেখান থেকে যেতে লাগে। কিন্তু ওই মেয়েরা থামে না। কথায় আছে না, লাথি না খেলে গাধা সোজা হয় না। তারা আবারও পিছন থেকে চিৎকার করে বলে, তুমি কি করে ভাবলে যে তুমি লুয়ানজুয়ান হল মাস্টার হতে পারবে? তোমার মতো একটা তুচ্ছ কাল্টিভেটার এভাবেই এখানে আসতে পারে না। আমরা কখনোই তোমাকে হল মাস্টার হতে দিব না। এটা শুনে সেবল প্রচণ্ড রেগেছে। আর কিনুও এবার খুব রেগে উত্তর দেয়, হল মাস্টার হওয়া ভাগ্যের ওপরে নয়, বরং সাহসের ওপরে নির্ভর করছে। এই সিদ্ধান্ত এরিনায় লড়াইয়ে শক্তির দ্বারা নেওয়া হবে। তাই তোমাদের এইসব ভাবনার কোনো দরকার নেই যে আমি যোগ্য কি যোগ্য না। কিন্তু যদি তোমরা আবারও এমনভাবে আমার সাথে কথা বলো, তাহলে আমার কাছ থেকে দয়ার আশা করো না। এটা শুনে ওইসব মেয়ের মধ্য থেকে এক মেয়ে রেগে নিজের অস্ত্র বের করে বলে, আমাকে হুমকি দেওয়ার সাহস কী করে হলো তোমার? সে সঙ্গে সঙ্গে নিজের স্পিরিচুয়াল স্পিয়ার ব্যবহার করে কিনুয়ের উপরে আক্রমণ করে। তখনই হঠাৎ মিস্টার কিউ বেরিয়ে এসে একটি শিল্ড তৈরি করে কিনুকে রক্ষা করে ফেলে। তার সাথে সাথে সে নিজের স্পেস লো ব্যবহার করে সহজেই সেই মেয়ের মোকাবিলা করে। ওই মেয়ে যতই চেষ্টা করুক না কেন, সে কিছুতেই মিস্টার কিউকে হারাতে পারে না। এদিকে সেবল তাড়াতাড়ি লড়াই শেষ করতে নিজের স্পিয়ার ব্যবহার করে এক আঘাতেই ওই মেয়ের সোল তার বডি থেকে বের করে ফেলে। এটা দেখে বাকি মেয়েরা স্তব্ধ হয়ে যায়, তারা আতঙ্কিত হয়ে পড়ে। তখন কিনু সেবলকে থামিয়ে বলে, যথেষ্ট হয়েছে, এবার ওকে ছেড়ে দাও, ও নিশ্চয়ই নিজের শিক্ষা পেয়ে গেছে। এটা শুনে সেবল তার সোল ফিরিয়ে দেয়। আর সত্যি মেয়েটির চোখে এখন কিনু আর তার ভাইদের ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। এইসব চলছিলই কি তখনই হঠাৎ পিছন থেকে আরেকজন মেয়ে এসে বলে, এখানে কি হচ্ছে? এখন সে আর কেউ নয়, বরং সিস্টার জু ইউ ছিল। তাকে দেখে বাকিরা ভয় পেয়ে যায়। তারা কিছু বলার আগে জু ইউ রেগে গিয়ে তাদের চুপ করে থাকতে বলে। এরপর সে সামনে এসে দুই প্রিন্সেসকে গ্রিট করে। এমনকি সে কিনুয়ের নাম নিয়ে বলে, তুমি নিশ্চয়ই সেই কিনু, ফরমেশন মাস্টার। তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো। কিনুও তাকে একই রকম উত্তর দেয়। অন্যদিকে জু ইউ কিনুয়ের সঙ্গে বেশ ভালো করে আচরণ করছিল। এমনকি সে নিজের সিস্টারদের পক্ষ থেকে ক্ষমাও চায়। কিনু বলে যে এটি কোনো ব্যাপার নয়। যেটা শুনে জু ইউ তাকে ধন্যবাদ জানিয়ে নিজের সিস্টারদের বলে, এখান থেকে ফিরে যাও এবং খেয়াল রেখো আর কখনো কারোর সঙ্গে এমন খারাপ ব্যবহার করবে না। এরপর জু ইউ তার সিস্টারদের সেখান থেকে নিয়ে চলে যায়। সবটা দেখে লিটল প্রিন্সেস কিনুকে বলে, যদিও জু ইউ আমার আন্টির সবচেয়ে পুরনো ডিসাইবেল, কিন্তু তবুও সে অন্যান্যদের মতো অতটা খারাপ নয়। কিন্তু প্রিন্সেস হোয়াং জিনের তার ওপরে একটুকু ভরসা ছিল না। সে কিনুকে বলে, তার হাসিতে ভুলে যেও না, ওই মেয়েটি খুবই চালাক। সব কিছু শুনে কিনু মিস হোয়াং জিনকে বলে, ঠিক আছে, এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। হোয়াং জিনও এতে রাজি হয়। কিনুয়ের মনে হচ্ছিল মিস হোয়াং জিন ঠিকই বলেছে, আমাকে একটু সাবধানে চলতে হবে। আর দেখে মনে হচ্ছে হল মাস্টার হওয়ার কম্পিটিশন এতটাও সহজ হবে না। এরপর আমরা দেখি প্রিন্সেস হোয়াং জিন কিনুকে নিয়ে এক লি ইউন মেনশনে আসে, যেখানে কিনু এখন থেকে থাকবে। কিনুয়ের জায়গাটা খুবই ভালো লাগে। তবে মিস হোয়াং জিনে বলে, এখানে এখনো বেশি দাসদাসী নেই। যদিও আমি এই জায়গাটা পরিষ্কার করিয়ে দিয়েছি, কিন্তু খুব শিগগিরই তোমার জন্য আরও সার্ভেন্টের ব্যবস্থা করে দিব। কিনু তখনও বলে, আমার সার্ভেন্টের কোনো প্রয়োজন নেই, আমার নিজের লোক আছে। এটা শুনে লিটল প্রিন্সেস অবাক হয়ে বলে, কিন্তু তোমার কাছে তো শুধু দুজন সার্ভেন্টই আছে, দুজনকে দিয়ে এত বড় মেনশন কিভাবে সামলাবে? কিনু তখন তার ভুল ভাঙিয়ে দিয়ে বলে, আমার কাছে কয়েকশো সার্ভেন্ট আছে, যারা আমার স্পেস আর্টিফ্যাক্টের ভিতরে রয়েছে, তুমি চিন্তা করো না। সব শুনে মিস হোয়াং জিন বলে, ঠিক আছে, যদি তাই হয় তবে তুমি বিশ্রাম করো, আমরা এখন চলি। এরপর দুই প্রিন্সেস তাকে শুভ কামনা জানিয়ে চলে যায়। কিন্তু লিটল প্রিন্সেস যাওয়ার আগে কিনুকে বলে, আমি আশা করব তুমি এই কম্পিটিশন জিতবে। এরপর কিনু কেয়ারটেকার ফুকে ডেকে বলে, 100 জন গডকে এই মেনশনের দায়িত্ব দিয়ে দাও, তারা এটাকে দেখাশোনা করবে। আর সে সেবলকে বলে, তুমি আমার সঙ্গে এসো, তোমার স্পেয়ার টেকনিক নিয়ে আমি কিছু কথা বলতে চাই। কিনু সেবলকে একটা সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তোমার এই স্পেয়ার টেকনিক আসলে কি ধরনের? আমি আগে কখনো এমন টেকনিক দেখিনি। সেবল বলে, হ্যাঁ, আমিও কোথাও এটা পড়িনি কিংবা দেখিনি। আসলে তুমি তো জানোই, আমি লিয়ান আর্টিফ্যাক্টে কয়েকশো বছর ধরে স্পিয়ার টেকনিক প্র্যাকটিস করছিলাম। হঠাৎ একদিন আমি ফ্লো স্টেটে ঢুকে যাই। তখন প্র্যাকটিস করতে করতে আমার এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমার এই টেকনিকের সঙ্গে স্পেস অ্যান্ড টাইমের সম্পর্ক আছে। ধীরে ধীরে আমি এটাকে আরও পারফেক্ট করি। এভাবেই আমার এই নতুন টেকনিক তৈরি হয়ে যায়, যাকে আমি স্ট্রিম স্পিয়ার টেকনিক বলি।
এই টেকনিকে ব্যবহার করে আমি চারিপাশের কিছুটা এলাকার টাইম নিয়ন্ত্রণ করতে পারি। সব কিছু শুনে কিনু অবাক হয়ে যায়, কারণ এটি আসলে হলো ল অফ টাইম। আর ল অফ টাইম কেবল গড কিং লেভেলের যোদ্ধারাই সহজে আয়ত্ত করতে পারে। তাদের নিচের কাল্টিভেটরদের জন্য এটা শেখা প্রায় অসম্ভব। তাই কিনু সেবলকে বলে, এই স্ট্রিম স্পিয়ার টেকনিক ভালোভাবে আয়ত্ত করো, কিন্তু কোনো গড কিং লেভেলের কাল্টিভেটরের সামনে এটা ব্যবহার করো না। যদি তারা জেনে যায় তুমি টাইম কন্ট্রোল করতে পারো, তাহলে তোমার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে। এরপর কিনু সেবলকে আবারও লিয়ান আর্টিফ্যাক্টে পাঠিয়ে দেয়, যাতে সে কাল্টিভেশন চালিয়ে যেতে পারে। আর সে নিজেও লিয়ান আর্টিফ্যাক্টে চলে আসে, যাতে সে নিজের গোল্ডেন বল আর 9 মুন লোটাস ফ্লাওয়ার রিফাইন করে একটা ক্লোন বানাতে পারে। কিন্তু 9 মুন লোটাস ফ্লাওয়ারটি গোল্ডেন বলের কারণে অনেকটা ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল। কিনু যখন সেটি স্পর্শ করতে যায়, হঠাৎ তার হাত জমতে লাগে, এমনকি সেই আইস এনার্জি তার সোলকে পর্যন্ত ফ্রিজ করে দেয়। তবে কিনু নিজের শক্তি ব্যবহার করে ওই আইস এনার্জিকে নষ্ট করে ফেলে। সে ভীষণ অবাক হয় এবং 9 মুন লোটাস ফ্লাওয়ারের দিকে তাকিয়ে বলে, এই আর্টিফ্যাক্টের ভিতরে তো আমার ভাবনার থেকেও বেশি পাওয়ারফুল ক্লোন তৈরি হয়ে গেছে। এখন শুধু এটাকে আমায় রিফাইন করতে হবে। কিনু নিজের 2 ফোঁটা রক্ত বের করে সেই আর্টিফ্যাক্টের ভিতরে দিয়ে দেয়। একই সঙ্গে সে এখানে তার কিয়ানকুন ওয়ার্ল্ড এর এনার্জিও ব্যবহার করছিল, তার 9 মুন লোটাস ফ্লাওয়ার আর গোল্ডেন বল দুটোকে রিফাইন করার জন্য। এই প্রক্রিয়া অনেক বছর ধরে টানা চলতে লাগে লিয়ান আর্টিফ্যাক্টের ভিতরে। হঠাৎই সেই আর্টিফ্যাক্টের ভিতর থেকে প্রচণ্ড এনার্জি বেরিয়ে আকাশে গিয়ে হিট করে, আর এর সাথে ফাইনালি কিনুয়ের ক্লোন তৈরি হয়ে যায়। এই ক্লোন দেখে কিনু খুশি হয়ে বলে, অবশেষে আমার রিফাইনিং সম্পূর্ণ হয়ে গেল। এটা ভেবে কিনু আস্তে আস্তে নিজের ক্লোনের দিকে এগোতে লাগে। ওই ক্লোন দেখে সে মনে মনে খুবই খুশি হচ্ছিল, কারণ সেটি একেবারে তার মতোই দেখতে। কিন্তু ক্লোনের শক্তি যাচাই করার জন্য যখনই কিনু তাকে জাগিয়ে তোলে, তখন হঠাৎ সেই ক্লোনের বডি থেকে ভয়ঙ্কর এক কোল্ড এনার্জি চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই ভয়ঙ্কর কোল্ড এনার্জি অনুভব করে কিনু মনে মনে খুশি হয়ে বলে, এটা তো অনেক বেশি শক্তিশালী হয়েছে। আর নিশ্চিতভাবে এই কোল্ড এনার্জি অ্যাট্রিবিউট সে গোল্ডেন বল থেকে পেয়েছে। কিনু আরও বলে যে এই ক্লোন ইমর্টাল, এটাকে কখনোই মারা যাবে না। যতক্ষণ পর্যন্ত সে নিজে বেঁচে আছে, এই ক্লোনকে যতবারই ধ্বংস করে দেওয়া হোক না কেন, আমার এনার্জি ব্যবহার করে এটি আবারও ঠিক হয়ে যাবে। এমনকি গড কিং লেভেলের যোদ্ধাও এটাকে খতম করতে পারবে না। তাই ভবিষ্যতে এই ক্লোন কিনুয়ের জন্য ভীষণ উপকারী প্রমাণিত হবে। আর এরই সাথে আজকের এই পার্ট এখানেই শেষ হয়ে যায়।